নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সুমন গাঙ্গুলি, আমার দিদি সোমা মিত্র, ইনি প্রজ্ঞা পারমিতা। আমরা দুজন শ্যামল কুমার গাঙ্গুলি ছেলে এবং মেয়ে। প্রজ্ঞা পারমিতা বাবার কাজের সঙ্গে শেষের দিকে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বাবা চলে যাবার পর প্রজ্ঞা পারমিতা বলে যে এরকম আমরা ওর স্মৃতিতে কি একটা স্মারক বক্তৃতা করতে পারি, তোমাদের কি আপত্তি আছে? আমার বলছি না, অবশ্যই আপত্তি নেই। আর দিদি শুনে বললেন তাহলে তার সঙ্গে আমরা অনুবাদ সাহিত্যে কোনো বিশেষ অবদানের জন্য আমরা একটা স্মৃতি পুরস্কারও দিতে পারি। তো তারপর থেকে আমাদের পথ চলা শুরু। গত বছর প্রথম অনুষ্ঠান হয়েছে এবং প্রথম অনুষ্ঠানে সম্মাননা পেয়েছিলেন অভিজিৎবাবু, এখানে উপস্থিত রয়েছেন। আর আজকের কাজ আমরা শুরু করব। তার আগে বাবার ছবি রয়েছে ওখানে, দেখবেন। এটা আমারই ভাইয়ের মতো, কিন্তু নিজের নামেই ভালো শিল্পী, সকলে চেনেন হয়তো, অর্জুনের আঁকা ছবিটা। অর্জুন একটু উঠে দাঁড়ান। আচ্ছা, আমি এবার প্রজ্ঞা পারমিতার উপর ছেড়ে দিচ্ছি বাকি ব্যাপারটা করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই চেনা মানুষ, আমি খুব বেশি কেজো কথায় যাচ্ছি না। আমরা সবাই জানি আজ কেন এসছি। তবে অনেক কিছু চেনা কাছের হয়ে গেলে আরেকবার মনে করিয়ে দেওয়ার দরকার হয়, সেই জন্য কয়েকটা কথা বলছি। যে অনুবাদ আমরা জানি, দুটি দেশের ঐতিহ্য বা তাদের সংস্কৃতি যখন সংলাপ শুরু করে তখন ভাষার মধ্যে দিয়ে শুরু করে। সেই সংলাপে যখন শুরু করার প্রয়োজনীয়তা যখন হয়, সেই সময় মাঝখানে একজন অনুবাদক এসে দাঁড়ান। আর সেই অনুবাদককে অসম্ভব বিশ্বস্ত হতে হয় দুটি ঐতিহ্যের প্রতি, দুটি সাংস্কৃতিক অভিব্যক্তির প্রতি, যাতে তিনি অনুবাদ করছেন, যা থেকে তিনি করছেন। এবার এই অনুবাদ কখনো কখনো ভাষান্তর হয়েই থেমে যায়, কখনো কখনো সেটা প্রকৃত সেই সব সমস্ত কিছু সংজ্ঞাকে নিয়ে সংজ্ঞায়িত করে একটা অন্য মাত্রা যোগ করে, যাতে সেই ঐতিহ্যের, সেই সাংস্কৃতিক অভিব্যক্তির সব কিছুকে তার সুষমাকে সম্পূর্ণ অনুবাদে নিয়ে আসা যায়। সেটা হচ্ছে একদম অনুবাদের প্রকৃষ্ট সংজ্ঞা। আর কেউ কেউ কখনো কখনো, কচিত কখনো এমন একটা অনুবাদ আমরা পাই যে অনুবাদটি এই একটা প্রকৃষ্ট সংজ্ঞা ছাড়িয়ে গিয়ে আরও কিছু প্রাপ্তি দেয় আমাদের। সেই অনুবাদটি একটি সাহিত্য হয়ে ওঠে। শ্যামল গঙ্গোপাধ্যায় এমন একটি কাজ করেছিলেন। তিনি 20 বছর ধরে, প্রথম কথা তিনি ইটালিয়াতে স্বশিক্ষিত, তিনি একটা আশ্চর্য পন্থায় একা একা শেখা শুরু করেছিলেন। তার অনেক পরে উনি একটা সার্টিফিকেট নিয়েছিলেন, নিজেই বলেছিলেন যে আমি লিখে তো ফেলেছি কিন্তু আমার তো কোনো কাগজ নেই। সুতরাং তিনি পরে গোলপাট থেকে ইটালিয়ান শেখেন। কিন্তু সেই যে শেখার কথাটা আমি শুনতাম, সেগুলো আমাকে ভীষণ মুগ্ধ করতো এবং আমার মনে হতো এই ধরনের মানুষের কথা আমাদের একবার অন্তত মনে করিয়ে দাও। আর এনারা এত বেশি এখন বিরলতম মানুষ। আর আরেক ধরনের কি হয়, আমরা এখন যাদের দেখি আমরা বড্ড বামন হয়ে যাচ্ছি। তো একসময় আমাদের কলকাতায় বা এইসব এখানে বনস্পতি সম মানুষ ঘুরে বেড়াতেন, তারা প্রবলভাবে তাদের বাঙালিয়ানায় প্রথিত, তাদের শিকড়, কিন্তু তাদের হাত পা, তাদের বিস্তারিত ডালপালা আন্তর্জাতিকতায়। তো শ্যামলবাবু সেই রকমই একজন মানুষ ছিলেন। আর আমাদের খুব সৌভাগ্য তার স্মারক বক্তৃতা দিতে এবার সেই রকমই একজন আমরা মানুষকে পেয়েছি যিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমি অধ্যাপক চিন্ময় গুহর কথা বলছি। তার কথা বললাম বলে তো শেষ করা যাবে না এবং আমার পক্ষে সত্যিই সম্ভব নয় যারা তার নানা রকম গুণের কথা বলেন। তবে এখানে একটি কথা বলবো, তার মুখেই শোনা সেটা আমি, উনি অনুবাদকে বলেছিলেন যে তীর্থযাত্রা। এইটা আমার ভীষণ মনে ধরেছিল যে সত্যি এই যে 20 বছর ধরে একটা অনুবাদ করেছেন শ্যামলবাবু, এটা সত্যি তো তীর্থযাত্রা। তো চিন্ময়বাবু বলেছিলেন আমি অনুবাদ মনে করি তীর্থযাত্রার মতন। আর সেই কাজটি উনি যে বিশ্বস্ততা, যে আনুগত্য নিয়ে উনি করেন, তাতে দুটি সংস্কৃতি, দুটি সাহিত্য, দুটি দিক, ঐতিহ্যই এত অপূর্বভাবে বিশ্বস্ততার সঙ্গে একটা অন্যটার মধ্যে সম্পৃক্ত হয়, যার ফলে আজকে তিনি আমাদের বাংলা সাহিত্যেও একজন অত্যন্ত সম্মানীয় নাম।
আর ফরাসি সাহিত্য তাকে তো বারবার সম্মানিত করেছে, আমরা সবাই জানি। আমি সহজ করে এইটুকুনি বললাম। আর এরপর আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব, তাকে আমরা বলতে ডাকবো। তার আগে তাকে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি, আসুন। দান্তে আলিঘিয়েরির সমগ্র অনুবাদ ডিভাইন কমেডির দিব্যা বিশ্বাস সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় স্মারক বক্তৃতা অতবারও সম্ভব হয়নি, আমার শরীর খারাপ ছিল। ঘটনাচক্রে এবারও আমার খুব শরীর খারাপ হয়েছিল, মানে এখন এত বেশি শরীর খারাপ আজকে যে আমি ভাবলাম কী করে আসবো। তো এটা কোনো একটা অজুহাত নয়, কিন্তু খুব দুঃখের, কারণ আমি ভালো করেই বলতে চাইছিলাম কিন্তু সেটা পেরে উঠিনি, প্রস্তুতিটা সম্ভব হয়নি, কারণ অসুস্থতার খুব বেশি রকম হয়েছিল। তো আরেকটা জিনিস হচ্ছে যে এটাকে না বলা সম্ভব হয়নি, এত বড় একটা টাওয়ারিং পার্সোনালিটি, এইরকম একটা ব্যক্তিত্ব, যারা দেখেছেন তাকে, আপনারা সকলেই প্রায় দেখেছেন, আমি সচরাচর দেখা যায় না, এখন আর দেখা যায় না, প্রায় মনে হয় যে নবজাগরণের এক প্রতিনিধি তিনি। দীর্ঘকায় মানুষটি, কিছুদিন শেষবার ওকে দেখা হলো, ওর সঙ্গে দেখা হলো কোয়াড্রা ক্লিনিকে, তখনও সে আগের মতোই সোজা একটা মানুষ। তার নম্রতা, তার শিক্ষা, তার বৈদগ্ধ্য একেবারে তাকে সকলের চেয়ে আলাদা করে দিত। কাজেই সমকালে যাদের আমি দেখেছি প্রত্যেকেরই আমাদের নিজস্ব কিছু আদর্শ থাকে, আমারও ছিল, অনেকেই আছেন। তাদের মাঝখানে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় একটি ব্যতিক্রম, তাদের মাঝখানেও তারা সবাই খুব অসাধারণ, যাদের কাছে আমি নাড়া বেঁধেছি। কারোর কাছে নাড়া বাঁধতে হয়, সঙ্গীতে যেমন সেরকম নাড়া বাঁধতে হয়। আমি কয়েকজনের কাছে নাড়া বেঁধেছিলাম, না হলে আমি এক পায়ে এগোতে পারতাম না। আমি আমাদের পরবর্তী প্রজন্মের আমার ছাত্র আছে ওখানে, অসাধারণ ছাত্র, শরণ্য এসেছে, আমি সবসময় তাদের বলি যে তোমাদের সুভদ্র কল্যাণ আছে, আমার মনে হয় এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ এরা। তো একটা একটা যোগ্য ব্যক্তিকে ধরে এগোতে হয়, সামনে যদি শূন্যতা থাকে প্রণাম করব পা কোথায়, এখন এমন একটা অবস্থা। কাজেই এই শূন্যতার মাঝখানে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় এক দীর্ঘকায়, সেই জীবনানন্দের ভাষায় বেলা বেলা কালবেলা একটা কবিতা, আকাশের মতো দীর্ঘকায়, হ্যাঁ, এরম একটা মানুষ, এর সংস্পর্শে এসেছিলাম, এটা ভাবলে এখনও শিহরিত হচ্ছি। আর আরেকটা বড় কথা হচ্ছে যে প্রমা থেকে ওর ইনফেরনোর অনুবাদ প্রথম বেরোয় রয়্যাল সাইজে, সুরজিৎ ঘোষ প্রকাশ করেন, যার কাছে আমরা সকলেই যেতাম। উনি শুধু শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের প্রকাশক ছিলেন না, তিনি জড়ো করতে পেরেছিলেন শিশিরকুমার দাসকে, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, অরুণ মিত্রকে, নবরুণ ভট্টাচার্যকে, মহাশ্বেতা দেবী, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকার, এদের সকলকে। সে সময় 80-র দশকে এটা একটা বিরাট বলা যেতে পারে ফ্ল্যাশ পয়েন্ট, এটা করা সম্ভব হয়েছিল। এখন আর এগুলো সম্ভব হয় না মনে হয়, চারপাশে এমন একটা পরিবেশ যেখানে আর কিছুই মনে হয় না যে কিছুই সম্ভব। একটা চূর্ণমান পৃথিবীর ঘনায়মান অন্ধকারে যখন দুঃখের ঢেউ আছড়ে পড়ছে চারপাশ থেকে, আকাশ মুছে গেছে কালিমায়, তখন বেদনা কাতর আমরা এইসব মানুষের দিকে তাকিয়ে উদ্ভাসিত হতে চাই। আমার মনে পড়ছে, আমি বলছিলাম প্রজ্ঞা পারমিতাকে, যে এইরকম একটা অবস্থা যখন একটা দগ্ধ অমানিসায়, করোনার কথা একবার ভাবুন, আমাদের জীবনে 3টে বছর কোথা থেকে চলে গেল, আমরা সবাই তখন ভয়ঙ্করভাবে একা। তখন আমরা বুঝলাম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তারকভস্কির নস্টালজিয়া ছবিতে বাচ্চা ছেলেটি সিঁড়িতে দাঁড়িয়ে তার বাবাকে বলছে, পাপা, e questa della fine del mondo? Is it the end of the world?
ইজ ইট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? ওর বাবাকে বলছে। আর তখন আমাদের করোনার সময় মনে হচ্ছিল, ইজ ইট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? সব শেষ হয়ে গেল, ভস্যের ভিতর থেকে আবার পৃথিবী উঠে দাঁড়ালো। কিন্তু সেই ভস্যের স্মৃতি এখনো আমাদের সবসময় আলোড়িত করে, আমাদের কষ্ট দেয়। যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, আমার সবসময় মনে হয় পাস্কালের কথা। আমি প্রজ্ঞাপরমিতাকে বলছিলাম, ব্লেস পাস্কাল পদার্থবিজ্ঞানীদের কথা হচ্ছিল একটু আগে অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, সমকালের অনেক শ্রেষ্ঠ অনুবাদক অভিজিৎ মুখার্জি। সেটা হচ্ছে যে পাস্কাল 17 শতকে ফরাসি পদার্থবিজ্ঞানী, পাস্কালস লজ ছাত্ররা জানেন, গণিতবিদ, ইউক্লিডের সমস্ত প্রবলেমস উনি সমাধান করতে পেরেছেন। ট্রান্সপোর্টের একজন প্রথম দিশারি, সেই মানুষ একজন পদার্থবিজ্ঞানী ভেঙে পড়ছেন। ভঙ্গুর একটি মানুষ, 39 বছরে মারা যাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে পাস্কালের বিখ্যাত পাঁচে থটস, কিছু কিছু বই মূল নামে বিখ্যাত হয়ে যায়, ইংরেজি অনুবাদ আর দরকার হয় না তার। হ্যাঁ, আমরা জানি যেমন টলস্টয়ের রেজারেকশন মূল নাম ছিল রোববার, কিন্তু আমরা অন্য নামে জানি। মোপাসাঁর নেকলেস মূল ফরাসিতে ছিল অলঙ্কার। অলঙ্কারের কোনো মানে নেই। পুরো অনুবাদের দর্শন, কবিতা গল্পটার দর্শন শেষ করে দিয়েছে অনুবাদক, তাকে নেকলেসে বিশেষিত করে। মেটেরিয়াল একটা নেকলেস তা নয়, বাইরের সাজের কোনো মূল্য নেই। তার পেছনে ছুটেছিলে তুমি, কার পেছনে, কোন মায়া মৃগের পিছনে তুমি ছুটেছিলে। কিন্তু কিছু কিছু নাম আশ্চর্য, মূল নামটা রেখে দেওয়া হয়েছে। আপনারা জানেন চলচ্চিত্রের ইতিহাসে পথের পাঁচালী সারা পৃথিবীতে কিন্তু সং অফ দ্য লিটল রোড বলে কেউ জানে না, লে chant du sentier বলে ফরাসিতে কেউ জানে না, সবাই জানে পথের পাঁচালী। ঠিক সেরকম পাস্কালের পাঁসে মূল নামে সেটা বিখ্যাত। সেই পাঁসে যখন মারা গেলেন 17 শতকে, মানুষটি মৃত্যুর পরে মরণোত্তর গ্রন্থ যখন বেরোলো পাস্কালের পাঁসে, সে অসাধারণ বই, দার্শনিক কিন্তু ধর্মগ্রন্থও বটে। তাতে প্রথমেই এই কথাটি, আমি এখন কি করব, আমি এখন কি করব। এই কথাটা কখনো প্লেটো জিজ্ঞেস করবেন না, এটা হেগেল জিজ্ঞেস করবেন না, শোপেনহাওয়ার জিজ্ঞেস করবেন না, এমনকি নিটশেও নয়। যেন আমি এবং আপনি এক সমান্তরাল তরঙ্গ দ্রাঘিমায় গেছি মিশে, in the same wavelength. ফ্রেঞ্চে বললে on s'est mis sur la même longueur d'onde, একটা তরঙ্গ শীর্ষে আমরা মিলিত হয়েছি, আমি, আপনি, শ্রোতা, লেখক, পাঠক সবাই। আমি এখন কি করব, qu'est-ce que je vais faire? এর চাইতে ভয়ঙ্কর প্রশ্ন আর হতে পারে না। প্রত্যেকে আমরা কাজের শেষে যখন একটা ভাঙা আয়নার সামনে গিয়ে প্রত্যেক দিন দাঁড়াই, এই ভঙ্গুর অস্তিত্বের মানুষেরা আয়নার সামনে দাঁড়িয়ে বলি, এখন আমি কি করব। এই জন্যই পাস্কাল অসাধারণ একজন পদার্থবিজ্ঞানী, একজন গণিতবিদ। তিনি জিজ্ঞেস করছেন, এখন আমি কি করব। T.S. Eliot টু দ্য ওয়েস্টল্যান্ড, আজ থেকে 103 বছর আগে প্রকাশিত, দ্য এপিক অফ মডার্ন সিভিলাইজেশন। সেখানে দুটি পংক্তি আমাকে তীরবিদ্ধ করে, হোয়াট শ্যাল আই ডু, হোয়াট শ্যাল আই ডু নাও, হোয়াট শ্যাল আই ডু। আমি এখন কি করব। এর চাইতে বাস্তব, এর চাইতে মর্মভেদী প্রশ্ন কি আমরা কখনো করতে পারবো? আমরা প্রত্যেকেই, আমি আজকে অনুবাদ নিয়ে অনেক বক্তৃতা দিয়েছি সারা পৃথিবীতে, ফরাসিতে এবং অন্যান্য ভাষায়। আমি সেই গতানুগতিকতার বাইরে আসার চেষ্টা করছি। শরীর খারাপ তো, তখন সেই সময় একটা অন্যরকম বিভাব আসে। সেটা হচ্ছে যে এভাবে যদি ভাবি, আমরা প্রত্যেকেই
নিজেদের বাইরে আসার চেষ্টা করছি, সংযোগের সেতু তৈরি করার চেষ্টা করছি, পারছি না। যেটা ক্লাসে আমি সবসময় বলি, হয়তো শরণ্যর মনে পড়বে, সেটা বা পুষ্পেনের, সেটা হচ্ছে যে হাওয়ার্ডস এন্ড E.M. ফস্টারের উপন্যাস, তার এপিগ্রাফে আছে। এপিগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। উপন্যাস শুরু হচ্ছে টাইটেল থেকে, টাইটেল পেজ থেকে, প্রচ্ছদ পট থেকে। ইউলিসিসের দীর্ঘ ইউ, জেমস জয়েসের, শুরু করছে উপন্যাস। ট্রিগার্স অফ দ্য ডিসকোর্স, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায় সীমাবদ্ধের পোস্টারের দিকে তাকাবেন, সীমাবদ্ধ নামটা দীর্ঘইয়ের মাকড়ি বাইরে বেরোতে পারছে না, আটকে আছি। কত দূরে যাবে তুমি? পাখা করছে, ইউ লিমিটেড। ঠিক সেরকম দর্শন হয়ে ওঠে, সমস্ত মহৎ শিল্প দর্শন হয়ে ওঠে। আমি এভাবে যদি ভাবি যে অনুবাদও একটা দর্শন, একটা সংযোগের সেতু। হাওয়ার্ড এন্ডের কথা বলছিলাম, E.M. ফস্টারের উপন্যাস, আজ থেকে 100 বছরের একটু আগে লেখা। তাতে দুটি শব্দ আছে, অনলি কানেক্ট, অনলি কানেক্ট, ফুল স্টপ। সংযোগ এর চেষ্টা করা, শুধু সংযোগ, আমরা পারছি না। T.S. Eliot ওয়েস্টল্যান্ডে যেমন আছে, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন। সমস্ত সেতু ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে। চেষ্টা করা, নিজের বাইরে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এভাবে যদি অনুবাদকে ভাবি, বদ্ধ আমাদের একটা জলার মধ্যে আমরা বাস করছি, কেউ কিছু জানে না। আমি দেখেছি, কাউকে রাগ, কারোর প্রতি আমার কোনো অ্যাসপারশন নেই, কিন্তু আমি জানি পৃথিবীর খবর রাখে না। আমি অনেক বক্তৃতা দিয়েছি জানেন, ফরাসি সাহিত্যের নতুন আবিষ্কার মালার উপরে, অ্যাডভেঞ্চার্স, যত দূরে যাওয়া যায়। ফরাসি সাহিত্যের খুব সুন্দর কথা বলে। একবার মনে আছে, আমি লন্ডনের টেট গ্যালারিতে টার্নারের ছবি দেখছিলাম। দেখতে দেখতে নিজে নিজেই ভাবছিলাম যে টার্নারকে কেন গ্রেট বলা হয় না? পিকাসোকে বলা হয়, আগেকে রেমব্রান্ডকে বলা হতো, আরো কত বড় বড় লোকেরা, মিকেল আঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, পরবর্তীকালেও অনেকে। কিন্তু টার্নারকে কখনো গ্রেট বলা হয় না, অথচ সমুদ্রের উপরে সে আলো আগুন, দূরে কি অনবদ্য রূপবিভা, তাকে বলা হচ্ছে না কেন গ্রেট? পেছনে একজন ফরাসিকে বলছে টেট গ্যালারিতে, pourquoi n'est-il pas grand? কেন ওকে গ্রেট বলা হয় না? পেছনের লোক দৈববাণীর মতো বলল, il n'est jamais allé jusqu'au bout, শেষ পর্যন্ত যেতে জানতেন না, শেষ পর্যন্ত যেতে জানতেন না। যেটা বোদলেয়ার পারেন, যেটা দস্তয়েভস্কি পারেন, শেষ পর্যন্ত যাওয়া, গভীর খাদের মধ্যে নেমে যেতে পারেন মানুষকে বোঝার জন্যে। ইংমার বার্গম্যানের মতো পারেন তারা। মহাশিল্পী কি সহজে হতে পারে? এই সংযোগের সেতু তাই প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করছি টু কানেক্ট, আমাদের জীবনটাই টু কানেক্ট। পারছি না, কিন্তু চেষ্টা করছি। যেন একটা বিল্ডিং বানানোর, একটা বাড়ি বানানোর চেষ্টা করছি, বারবার ভেঙে পড়ে যাচ্ছে। যারা পারছে তারা আলাদা। অনুবাদ, আমি তো বলবো, একটা সংলাপ, পৃথিবীর সঙ্গে সংলাপ। এটা নিয়ে বলতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে নানা কারণে আমি কি করব, এই তীরের ফলার মতো প্রশ্ন গভীরভাবে আস্তিত্বিক এবং অবধারিতভাবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক। কোনো কিছুই বিযুক্ত নয়। ওপরের প্রশ্ন আমাদের সার্বিক অস্তিত্বের প্রশ্ন, যাকে সেকালে আত্মজিজ্ঞাসা বলতাম। আমাদের কষ্টার্জিত আধুনিকতা, রাজা রামমোহন, বিদ্যাসাগর থেকে নজরুল ও ইয়েটস হয়ে, রবীন্দ্রনাথ নজরুল হয়ে 60 ও 70 দশক পর্যন্ত প্রবাহিত আধুনিকতাকে পায়ে দোলে আজ আমরা প্রাক আধুনিক যুগে পৌঁছে গিয়েছি। The whole discourse of Renaissance has been trampled on by the present authorities. যেন মনে হচ্ছে যে কবির সুমনে পাগলটির মতো আমরা বিধাতার সঙ্গে সাপলুডো খেলছি। চারপাশে কৃষ্ণ গহ্বরে কতগুলো পীত রক্ত প্রেত শুধু। শব্দ তার আদিসূত্র হারিয়ে
মরা শালিকের মতো উঠোনে পড়ে আছে। শেক্সপিয়ারের টেম্পেস্টে আছে, honest Lord, thou last said well, some of you there present, some of you here present are worse than devils. কি যেন গুহা যুগের চালচিত্র। এরকম একটা অবস্থায় পৃথিবীর সঙ্গে সংযোগ এই যে সুলগ্না করেছেন, আমরা তার কাছে ঋণী। এরা আলোকিত হতে চেয়েছেন। মনে রাখতে হবে যে এটা এমনি এমনি হয় না, এটা একটা মানুষ। সুভদ্র কল্যাণ, তুমি জানো, তুমি এত বড় সঙ্গীত শিল্পী, মানুষ আঙুল দিয়ে লেখে না, সমস্ত সত্তা দিয়ে লেখে, কলম দিয়ে লেখে না, হৃদয় মন দিয়ে লেখে। এটা খুব সুন্দর কথা রবীন্দ্রনাথের বিশ্ব সাহিত্য বলে একটি বক্তৃতা দেন উনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনে যাদবপুরে, খুব গুরুত্বপূর্ণ। গোয়েটে প্রথম, আপনারা জানেন, ওয়েল্ট লিটারাতুর, বিশ্ব সাহিত্যের কথা বলেন, শব্দটি প্রথম চিঠিতে বলেন জার্মানি। প্রথম শব্দটি উনি 19 শতকের মাঝামাঝি কথাটা বলেন, এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। এই যে উনি মিশিমা থেকে অনুবাদ করছেন, অভিজিৎ বাবু বা মুরাকামি থেকে, আমাদের অস্তিত্বের অংশ করে নেওয়ার চেষ্টা করছেন, যাতে আমরা আমাদের স্নায়ু পুনর্জন্ম লাভ করে। We need a jolt, ধাক্কা লাগে, নইলে সবকিছু ম্যারম্যারে হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, প্রভু নষ্ট হয়ে যায়। তো এইরকম একটা অবস্থায় আমরা কত বড় বড় অনুবাদককে পেয়েছিলাম। যদি 19 শতকের কথা ভাবি, একবার 19 শতকের কথা ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনারা কি জানেন, ইউরোপীয় রেনেসাঁস ছিল আসলে অনুবাদেরও নবদিগন্ত। কারণ অ্যারিস্টটলিস অনুদিত হচ্ছেন, সোফোক্লেস অনুদিত হচ্ছেন, অ্যারিস্টোফানেস অনুদিত হচ্ছেন, সেনেকা অনুদিত হচ্ছেন। অনুবাদের মাধ্যমে পৃথিবীকে বোঝা, টু কানেক্ট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমি সবসময় মনে করি রবীন্দ্রনাথের এই কবিতাটা নির্ঝরের স্বপ্নভঙ্গ আসলে রেনেসাঁসের জন্য একটা যেন সারবত্তা। তাতে একটা আছে যে আমরা সবাই জানি, আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। How did the early bird song reach the darkness of the cave? এটাই হচ্ছে রেনেসাঁস। That is what happened মধ্যযুগের পর যখন রেনেসাঁস আসছে। গুহার আঁধারে প্রভাত পাখির গান। আমি কে, এই প্রশ্নটা উঠছে। মতেইন জিজ্ঞেস করছেন, que sais-je? আমি কি জানি? কিছু কি জানি? আপনারা যদি ইংল্যান্ডে ধরা যাক, কেমব্রিজে কর্পাস ক্রিস্টি কলেজ গবেষণা করতে গিয়ে দেখেছি, পাথরের কলেজ, হয়তো 13 শতকে নির্মিত, কিন্তু দরজাগুলো ছোট, মাথা নিচু করে ঢোকো, কিছুই জানো না। শিক্ষকও মাথা নিচু করে ঢুকবে, ছাত্রও মাথা নিচু করে ঢুকবে। উই ডোন্ট নো এনিথিং, আমি কিছু জানি না। que sais-je? আমি কি জানি? সেই জানার আকাঙ্ক্ষায় তারা পৃথিবীর সঙ্গে সংযুক্ত হতে চেয়েছিলেন রেনেসাঁসের সময়। এটা মনে রাখতে হবে। ইতিহাসের সঙ্গে সংযোগ। হলিনস্টেড ক্রনিকল থেকে জন্ম নিল শেক্সপিয়ার। কত সাহিত্য, লাতিন থেকে শুরু করে সমস্ত সাহিত্য গ্রিক মিশে গেল রেনেসাঁসের সৃজন কর্মের ভেতরে, অন্তঃসূত হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রেনেসাঁস কিভাবে হয়েছিল আমরা সবাই রাজা রামমোহন রায়ের কথা জানি। তার অর্ধেক কাজই তো অনুবাদ। ভাষার নির্মাণ হচ্ছে, যখন ভাষার নির্মাণ করছেন বিদ্যাসাগর, জন্ম তো 1821 সালে, কাজেই বেতাল পঞ্চবিংশতি যখন হিন্দি থেকে অনুবাদ করেন, হিন্দি থেকে তরুণ ঈশ্বরচন্দ্র, তখন ওর বয়স 26, অনুবাদ করছেন বেতাল পঞ্চবিংশতি, অনুবাদ করছেন শকুন্তলা। সে কি ভাষা, তার লালিত্য। ভাষা তখন তবে সবে শুরু হচ্ছে তার, অর্থাৎ অনুবাদই একটা ভাষাকে তৈরি করে, চেতনাকে তৈরি করে। চেতনার দ্বারা চেতনাকে পাওয়া রবীন্দ্রনাথ, এক্সটেনশন অফ কনসিয়াসনেস।
একজন অনুবাদক একটা লোক নয়, অনুবাদক একটি প্রতীক, অনুবাদক একটি দ্বীপ। আমাদের মতো দ্বীপ দয় দীর্ঘই প, তাদেরকে দ্বীপ দয় বয় দীর্ঘই পকে উনি দয় দীর্ঘই পতে রূপান্তরিত করেন। একজন অনুবাদক দ্বীপ আমাদের অলক্রঞ্জনের ভাষায় দীপিত করেন। সবাই অনুবাদক হতে পারে না। যেমন জীবনানন্দ সে বিখ্যাত বহু ব্যবহৃত বহু ব্যবহারে জীর্ণ কথাটি, সকলেই কবি নয় কেউ কেউ কবি, সকলেই অনুবাদক নয় কেউ কেউ অনুবাদক। শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় তাদের একজন। আলাদা কেন? রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় আলোচনাটায় বক্তৃতা আপনারা পড়বেন, সাহিত্য গ্রন্থে আছে, অসামান্য সেই বক্তৃতা। সেখানে উনি বলছেন যে খুব গুরুত্বপূর্ণ, পুত্রকে চাহি বলিয়াই যে পুত্র প্রিয় হয় তাহা নহে। ভালো করে, পুত্রকে চাহি বলিয়াই রবীন্দ্রনাথ বলছেন বিশ্ব সাহিত্য বক্তৃতায়, খুব ইম্পর্টেন্ট। ওয়েল্ট লিটারেচার গোয়েটে, তারপর আমাদের রবীন্দ্রনাথ। ওয়েল্ট লিটারেচার বাংলায় উনি প্রথিত করছেন নিজের মতো করে। বিশ্ব চেতনা রবীন্দ্রনাথের মতো কার আছে? 1877 সালে প্রথম ইংল্যান্ড যাওয়ার পর থেকে, হেনরি মলির কাছে শেক্সপিয়ার পড়ার সময় থেকে, লন্ডন বিশ্ববিদ্যালয়ে 1934 অব্দি 32 অব্দি 34টা দেশে গেছেন। বিপদ সংকুল সমুদ্রের মধ্যে জাহাজে করে, ঝড়, সমুদ্র, অসুস্থতা, তার মধ্যে রবীন্দ্রনাথ চলেছেন। মেয়েকে লিখছেন বিশ্বকে আমার চাই, নইলে আমি বাঁচি নে। বিশ্বকবি কথাটা ব্যবহার করি, কথাটা মানে না বুঝে। বিশ্বভারতী কথাটা বারবার বলি, বিশ্ব এবং ভারত সেখানে মিলিত হলো। এত বড় একটা ফিলসফি, দর্শন পৃথিবীর ইতিহাসে কোন কবি প্রতিষ্ঠা করতে পেরেছেন? জয়ন্তান্তেও নয়। সুতরাং রবীন্দ্রনাথ পেরেছেন। এই সেদাক্ত শ্রমিক, অলক্রঞ্জনের ভাষায় সেদাক্ত শ্রমিক রবীন্দ্রনাথ ঠাকুর। বিমলা বলছে, আমার স্বামীর বড় ইচ্ছে ছিল আমাকে বাইরে বের করেন। অনুবাদ বাইরে বেরোনো, এটা আমি বলতে চাইছি। To come out of your self, প্রসারিত হওয়া, বিকশিত হওয়া, সম্প্রসারিত হওয়া। দান্তের ডিভাইন কমেডি বা ভিটা নোভা ওর হাতে যখন প্রসারিত হলো আমাদের সংস্কৃতির মধ্যে, তখন একটা নতুন জন্ম হলো। ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, আমি এই কথাটা মনে করি অড্রে লুডের, ইট ইজ নট আওয়ার ডিফারেন্সেস দ্যাট ডিভাইড আস, ইট ইজ আওয়ার ইনএবিলিটি টু রিকগনাইজ, অ্যাকসেপ্ট অ্যান্ড সেলিব্রেট দোজ ডিফারেন্সেস। ইউ আর অভিজিৎ বাবু বা সুলগ্না, দে ওয়ার সেলিব্রেটিং দ্য ডিফারেন্সেস। ওটা আলাদা, আমরা এরকম। এই মেলানোর উৎসব, প্রসারের উৎসব, চিত্তের প্রসার। রবীন্দ্রনাথের কথায় ফিরে যাই। রবীন্দ্রনাথ বলছেন, পুত্রকে চাহি বলিয়াই যে পুত্র প্রিয় তাহা নহে, আত্মাকে চাহি বলিয়াই পুত্র প্রিয়। অনুবাদ যখন আত্মাকে ভালোবাসছি, আত্মাকে খুঁজছি, দান্তের আত্মাকে খুঁজছি। যখন ধরা যাক টি.এস. এলিয়ট, আপনারা শুনলে অবাক হবেন এবং খুব আশ্চর্য হবেন, ঠিক আপনারা যদি পড়েন ওর প্রবন্ধ, অসাধারণ প্রাবন্ধিক ছিলেন শ্যামলবাবু। তার একটা প্রবন্ধে, তার নাম হচ্ছে ইনফার্নোর শৈলী, আরেকটি প্রবন্ধ দিশারি ভার্জিল। তো তাতে উনি বলছেন যে যখন দান্তের সপ্তম জন্ম শতবার্ষিকী হচ্ছে কারণে উপলক্ষে, যখন এক্ষণ একটি পত্রিকা বের করেন 1965 সালে, তখন ওর দান্তের দিকে ওর নজর আকৃষ্ট হয় এবং তারপরে আস্তে আস্তে উনি দান্তে পড়তে শুরু করেন মূলে, এবং ভাষাটা শেখেন এইভাবে, এই সেলফ টট। মনে রাখতে হবে, আরেকটি মানুষ হু চেঞ্জ দ্য কারেন্সি অফ ইংলিশ পোয়েট্রি, হু চেঞ্জ দ্য কাউন্টার্স অফ ইংলিশ পোয়েট্রি, হু চেঞ্জ পোয়েট্রি ইনসাইড আউট, টমাস স্টার্নস এলিয়ট, আমেরিকান যুবক। সে দান্তে পড়ে ইটালিয়ান ভাষা আয়ত্ত করে, কোনো গ্রামার না পড়ে, কোনো পাঠ্য বই না পড়ে, শুধু দান্তে পড়ে
কারণ দান্তে বারবার এলিয়ট বলছেন 1929 সালে ওর বিরাট প্রবন্ধ আছে, দীর্ঘ প্রবন্ধ দান্তে, অনেক পড়ার লিখেছেন দান্তে সম্পর্কে। তাতে লিখছেন যে ওর জীবনের সবচেয়ে বড় প্রভাব দান্তে এবং জুল লাফগ, আমার বইতে আছে বাই দ্য ড্রিমস ক্রস। তো সেখানে দান্তে সম্পর্কে উনি লিখছেন যে দান্তে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, কমিউনিকেট করে, সহজ, less complicated than Shakespeare. He lights up the soul. উনি বলছেন আমি ভাষাটা জানলাম, কি বলবে, আত্মগত করলাম, এইভাবে যদি বলি, আত্মীভূত করলাম। তো সেটা কীভাবে করলাম, সেটা হচ্ছে ওর মূল টেক্সট পড়ে। তো এখানেও ঠিক তাই, এইভাবে সংযুক্ত হতে হয়। এই যে রবীন্দ্রনাথের কথাটা বললাম, এমনি বলিনি, গল্প নয়, গল্পটা হচ্ছে পুত্রকে চাহি বলিয়ে যে পুত্রপ্রিয় তাহা নয়, আত্মাকে চাহি বলিয়ে পুত্রপ্রিয়। আমরা আত্মাকে চাইছি। হি ইজ দ্য গ্রেটেস্ট ট্রান্সলেটর হু ক্যান রিচ দ্য সোল অফ দ্য টেক্সট। এমবেরতো একো প্রবন্ধ নিয়ে, অনুবাদ নিয়ে ওর অনেক বক্তব্য আছে। উম্বেরতো একোর আপনারা জানেন, সেমিওলজির অধ্যাপক ছিলেন বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে। ওর বক্তব্য ছিল যে ট্রান্সলেশনটা হচ্ছে, অনুবাদটা হচ্ছে একটা নেগোসিয়েশন। উনি মনে করছেন যে ইন্টারপ্রিটেশন অফ এ টেক্সট ইন টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এগুলি সবাই আমরা জানি, উনি একটা ইকুইভ্যালেন্স খুঁজছি, আমরা অন্য একটা ভাষায় একটা ইকুইভ্যালেন্স খুঁজছি। উই আর রিরাইটিং দ্য টেক্সট, উনি শব্দটা ব্যবহার করছেন খুব সুন্দর, রিওয়ার্ডিং দ্য টেক্সট, WORDING, word, rewording the text, and in the process rewarding the texts of both cultures, the source culture and the target culture. খুব সুন্দর কথা। সো এই যেটা আসল কথা সেটা হচ্ছে যে উম্বেরতো একো একটা খুব অদ্ভুত কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। উনি বলছেন আমার একটা অনুবাদ আমি পড়ছি, ইংরেজি তো খুবই ভালো জানতেন, তো ইংরেজি পড়ছি, অনুবাদে দেখছি আমার কোনো কিছুই রাখেনি অনুবাদক, আমার কোনো কিছুই রাখেনি, আমার যে শব্দবন্ধ সেটা রাখেনি, কিন্তু আমি এটাই বলতে চেয়েছি। বিকজ হি কুড ক্যাচ, হি কুড রিচ দ্য সোল অফ দ্য টেক্সট। উনি রেগে যাচ্ছেন না, উনি বলছেন বাহ, আমার আত্মাকে ছুঁতে পারছে, আমি এরকম ভাবে বলিনি কিন্তু এটা আমি বলতে চেয়েছি। চমৎকার, ভীষণ চিন্তা উদ্দীপক এই কথা। নতুন করে দেখা, এই নতুন করে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। একটা খুব সুন্দর কথা রবীন্দ্রনাথ বলছে, নিখিলেশ বলছে ঘরে বাইরেতে, নতুনকে দেখতে হলে একটা বিশেষ রকম আলো জ্বালতে হয়। কি সুন্দর না, নতুন করে একটা বাতি জ্বালতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। বিমলা বলছে আমার স্বামীর বড় ইচ্ছে ছিল, একটা আন্তর ভাষারূপ খুঁজছেন, শ্রেষ্ঠ শিল্পীরা সেটা খোঁজেন, আন্তর ভাষারূপ। রবীন্দ্রনাথকেই ব্যবহার করছি, তাকেই ব্যবহার করছি। বয়স যত বাড়ছে তখন বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ একটা সত্যিকারের আশ্রয়, একটা মাল্টিফ্যাসেটেড জিনিয়াস। এখন আর জীবনানন্দকে অতিক্রম করে আরও অনেক বড় নীল আকাশের নিচে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে, বয়স হচ্ছে তো। সেখানে বিমলা বলছে আমার স্বামীর বড় ইচ্ছে ছিল আমাকে বাইরে বের করে আনেন। একদিন আমি তাকে বললুম বাইরেতে আমার দরকার কি? তিনি বললেন তোমাকে বাইরের দরকার হতে পারে। নিখিলেশ বলছে যে সত্য অন্তর থেকে বাইরেকে সৃষ্টি করে তোলে, আমি সেই সত্যের দীক্ষা নিয়েছি। আমি বলতে চাই অনুবাদ এই বাইরের দীক্ষা নিয়েছে। এটা একটা করণিকের কাজ নয়। ট্রান্সলেশন ক্যান বি ডান বাই আ লেবারার, এটা একটা লেবারারের কাজ নয়। এই কাজ করে দাও কালকেই, আমি অনেক সময় শুনেছি একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার পরের যুগের আমার বললেন কালকের মধ্যে অনুবাদ করে দিতে হবে এই পদ্মা নদীর মাঝির স্ক্রিপ্টটা ফ্রেঞ্চে। আমার কালকের মধ্যে কি করে সম্ভব? আজকে রাত্রি 10টা বাজে এখন। হ্যাঁ, বুঝেন না, শব্দের ভেতরে, শব্দের খাঁজের মধ্যে, শব্দের শিকড়ের কাছে যে শব্দোত্তর, তাকে ছোঁয়া কি সহজ? তাকে ছুঁতে পারলেই সত্যিকারের অনুবাদ হতে পারে, না হলে সেটা একটা
করণিকের কাজ হয়ে যায়। দ্য ট্রান্সলেটর ইজ নট জাস্ট এ গেট কিপার, ইজ নট এ মিডিয়েটর, ইজ মাচ মোর দ্যান দ্যাট। দেওয়া নেওয়া এক হাতে দিচ্ছেন, এক হাতে নিচ্ছেন। সত্যিকারের অনুবাদকের কথা বলছি, দান্তের ইংরেজি অনুবাদকের কথা বলছি আমি, বা শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। দেওয়ার নেওয়া, মেলানো, এইটা পারা সোজা কথা নয়, খুব কম লোক এটা পারে। কাজেই যখন আমরা বলি আমি এখন কি করব, সংযুক্ত হও। সংযুক্ত হওয়ার একটা পদ্ধতি হচ্ছে অনুবাদ সাহিত্যের কাছে গিয়ে দাঁড়াও। কেন বাংলা সাহিত্য ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছে? এবার কল্পনা করতে পারেন আপনি বিষ্ণুদের পড়াশোনার কথা একবার ভাবুন, সুধীন দত্তের পড়াশোনা, জীবনানন্দের ডায়েরি পড়লে যে পড়াশোনা, সমস্ত কিছু পড়ছেন, রিলকে পড়ছেন, জয়েস পড়ছেন এবং চেষ্টা করছেন নতুন কিছু গড়ার। পড়ে গড়ছেন না, আলোকিত হয়ে নিজের আলোয় দেখছেন। কাজে অনুবাদ একেবারে যাকে বলে অবশ্যম্ভাবী। আমি অনেকবার ফরাসি সাহিত্যের আধুনিক সমস্ত অভিযান মালা নিয়ে বক্তৃতা দিয়েছি আলিয়ান্স ফ্রান্সেসে। আমি অবাক হয়েছি, ভর্তি থেকেছে, হল ভর্তি থাকে, কিন্তু কোনো কবিকে দেখিনি সমকালের। সে জানতে চায় না ওখানে কি হচ্ছে, সে জানতে চায় না। আরিমি শো বলছে écrire c'est se tâter le pouls, লেখা মানে নিজের নাড়ি টিপে দেখা। আরিমি শো বলছে qui cache son fou meurt sans parole, যে নিজের পাগলটাকে লুকিয়ে রাখে সে কোনোদিন কথা বলতে পারবে না। কাজেই তাকে জানতে হবে। কত রকমের পরীক্ষা হচ্ছে সারা পৃথিবীতে। যদি কিচ্ছু না জানি তাহলে আমি কি করে নতুন কিছু করব? যা ধরা যাক শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন এরা করতে পেরেছেন। বিদ্যুৎ বিভায় যেন জ্বলে উঠেছে অলোক রঞ্জনের কবিতা। নিচ্ছেন কিন্তু নিজের মতো করে তৈরি করছেন, না হলে হয় না। যেটা একটু আগে বললাম, পৃথিবীর সঙ্গে সংযুক্ত হওয়া, এটা আমাদের জীবনের একমাত্র, আমাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। যেমন ধরা যাক, রবীন্দ্রনাথের একটা শব্দ আমার খুব ভালো লাগে, মানুষটা অসামান্য, আঁখির বিস্ময় রস। আঁখির বিস্ময় রস না থাকলে আমি আন্তর ভাষারূপ, দ্য ইনার ল্যাঙ্গুয়েজ খুঁজবো কি করে? কাজেই অন্যের ভাষা আমাকে নবজন্ম দেবে। জাপান যাত্রীতে উনি হাইকুর কথা বলছেন, মিনিমালিস্ট আর্ট কি করে, এবং নিজে অনুবাদ করে দেখাচ্ছেন। কি সাংঘাতিক লোক, নিশ্চের কথা উল্লেখ করছেন, সমস্ত কিছু পড়ছেন, আন্না কারেনিনা পড়ছেন, ভালো লাগছেন কিন্তু পড়ছেন। চিহ্নপত্রে আছে যারা প্রত্যেকে কবিতা পাঠাতো, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন দত্ত, সঞ্জয় ভট্টাচার্য, সবাইকে উত্তর দিচ্ছেন, তার মধ্যে নতুনত্বকে সম্মান জানানোর চেষ্টা করছেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটা একটা খুব দীপিত হওয়ার উপায়। শ্রেষ্ঠ অনুবাদকদের অভাব ক্রমশ আমাদের সাহিত্যের উপরে ছায়া ফেলছে। দান্তে সম্পর্কে একটা অনুবাদ তো শেষ হয় না, আপনি অভিজিৎবাবু বলতে পারবেন, স্বপ্না বলতে পারবেন। সেটা হচ্ছে আমারই অনুবাদ করা, ধরা যাক আন্দ্রে জিদের শীর্ণ তরুণ, অলোক রঞ্জনের দেওয়া নাম, ফরাসিতে লা পর্তে এট্রোয়াতে, ইংরেজিতে স্ট্রেট ইজ দ্য গেট। আমি ছাত্রছাত্রীদের বলি, পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে, আমি বলি যে অন্ধকারে মোমবাতির আলোয় বইটা পড়বে, পাতা উল্টালে হাতে রক্ত লাগবে, ভালোবাসার রক্ত। স্ট্রেট ইজ দ্য গেট। গত 120 বছরের শ্রেষ্ঠ প্রেমের আখ্যান, সেটা অনুবাদ করছিলাম আমি পড়ে শোনাবো একটু। এখন মনে হয় আমি অনুবাদ করলে অন্যরকম অনুবাদ করতাম। এখন I would have done it different. I would have translated in a very different way. La Rochefoucauld Maxime, আমি একটা, আপনারা সবাই নাম শুনেছেন, La Rochefoucauld Maxime। La Rochefoucauld Maxime
17 শতকের সেই অসামান্য জীবনদ্রষ্টা পাস্কালের সমসাময়িক। পাস্কাল যেমন সবসময় খ্রিস্টান ঈশ্বরের কথা বলেছেন, বাঁচার জন্যে লা vie de misère, আমাদের দুর্দশার মধ্যে একমাত্র যিশুই হয়তো আমাদের বাঁচাতে পারেন, উনি মনে করছেন। যদিও নিশ্চিত নন পাস্কাল। পাস্কালের অসাধারণত হচ্ছে ঈশ্বর আমায় বাঁচাবেন, কিন্তু উনি নিশ্চিত নন। ওর মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, একটা ভয় রয়েছে, একটা আশঙ্কা রয়েছে, সেই জন্য উনি অসাধারণ। কিন্তু লাওস ফুকো সমসময়ে একবারও ঈশ্বরের নাম করেনি, একবার ছাড়া। 503টি বাক্য রচনা করেছেন ম্যাক্সিম, অসাধারণ সব বাক্য। 1678 সালে মারা যান লাওস ফুকো। খুবই গুণী ফরাসি নোবেলম্যান ছিলেন। রানীকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, ফ্রান্স তো, রানীর আপত্তি ছিল না। তো সেই লাওস ফুকো অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে মানুষকে নিয়ে একটা করে বাক্য লিখছেন। আমি প্রথম অনুবাদ করি, ওটা দিয়ে শুরু করি, হাতে করি, এবং সেটা সুরজিৎ ঘোষ প্রকাশ করেন। কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিম আমি অন্তত 50 বার লিখেছি। একই জিনিস লিখছি কাটছি, ভেরি ইম্পর্টেন্ট। অনুবাদ একটা খনন কার্য, এবং একই সঙ্গে একটা আত্মখনন, নিজেকে খুঁড়ে খুঁড়ে ঢোকা। ধর একটা বাক্য লাওস ফুকো ম্যাক্সিম এরম ছিল, প্রেমের সঙ্গে ভূতের খুব মিল আছে। সকলেই এই দুটোর কথা বলে, কিন্তু প্রায় কেউই দেখেনি। লাওস ফুকো ম্যাক্সিম, বিখ্যাত ম্যাক্সিম। প্রেমের জন্য যারা পাগল হয়ে গেছে, তাদের সবচেয়ে ন্যূনতম দোষ হচ্ছে প্রেমের জন্য পাগল হওয়া। তো সেই লাওস ফুকো অনুবাদ করতে গিয়ে আমি দেখেছি, এখনো যদি করি আমি অন্যভাবে করব। কিন্তু দান্তে কত বড়, আকাশের মতো সহজ, মহৎ, বিশাল, জীবনানন্দের পংক্তি। তার সম্পর্কে বোর্হেস লিখছেন, অ্যান ইনফিনিট রিডিং, অন্তহীন পাঠ, চলছে পাঠ, দান্তে পাঠ চলছে, অনুবাদ হয়ে গেছে তাও চলছে, অ্যান ইনফিনিট রিডিং, বোর্হেস বলছেন। আর বলছেন লিমিটলেস টপিক, অনন্ত সীমাহীন এক বিষয়, দান্তে, ইনএক্সস্টিবল, অশেষ। তাহলে বুঝতে পারছেন রবীন্দ্রনাথ অনুবাদ করা কিরকম শক্ত। কটা লোক আছে পৃথিবীতে যে অনুবাদ করতে পারে উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে? আমি তো 10টা কলম ভাঙলেও পারবো না, 10 বার জন্মালেও পারবো না। উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, বা আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, হয় না। কিন্তু চেষ্টা করা। দেরিদা খুব সুন্দর বলেছেন। দেরিদা বলেছেন প্রচন্ড গুরুত্বপূর্ণ অনুবাদ, কিন্তু একই সঙ্গে কথা বলতে হবে, এটা অসম্ভব প্রকল্প। ইটস নেসেসারি অ্যান্ড ইটস ইম্পসিবল। এক অসম্ভব প্রকল্প। দেরিদা বলছেন, you can't blame the translator because he's always wrong. অনুবাদককে দোষ দেওয়া যাবে না, কিন্তু সবসময় ভুল করেন। কারণ কোনো শব্দকে সীমায়িত করা যায় না। এই কথাটা কি সুন্দর লেগেছে জানেন। আমি আজকেই পাতা উল্টাতে সবকিছু ভুলে যাই তো আমরা সবাই। হ্যাঁ, জিৎ খুব সুন্দর একটা কথা বলেছেন, আমরা সবকিছুই জানি কিন্তু সবকিছু মনে করিয়ে দিতে হয়। সেরকম আজকে ফেরারির সঙ্গে 3 খণ্ডে কথোপকথন আমাদের বোর্হেসের, তাতে লিখছেন এই কথাটা যে দান্তে হচ্ছে an infinite reading, শেক্সপিয়ার an infinite reading, রবীন্দ্রনাথ an infinite reading, জীবনানন্দ an infinite reading, শেষ হয় না। সবার ক্ষেত্রে কথাটা হয়তো খাটে না, আমি বলবো না ব্রেস্টের ক্ষেত্রে কথাটা খাটে, ইনফিনিট রিডিং, সেটা সীমায়িত, খুবই বড় লেখক কিন্তু সীমায়িত। কিন্তু একটা উইলিয়াম শেক্সপিয়ার, যিনি বলতে পারেন মানে মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারেন। রবীন্দ্রনাথ বলছেন বিশ্ব সাহিত্যে আসল মানুষকে, মুখোশহীন মানুষকে দেখিয়ে দিচ্ছেন। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কার সম্পর্কে? উইলিয়াম শেক্সপিয়ার। ভেতরে মুখ, একটা
খুব সুন্দর কথা দীপেশ দা ব্যবহার করেন, দীপেশ চক্রবর্তী, পিয়ার্সিং দ্য ভেল, আবরণ ভেদ করে ভেতরে ঢুকো। নট ইজি, সহজ নয়। কত রকমের মেঘ জমে থাকে, সাংস্কৃতিক মেঘ, অনেক কিছু আমরা জানি না, আমরা জানি না। সংস্কৃতিকে যারা একদম কি বলবেন, প্রসারিত করেছেন, আত্মপ্রসারণ হয়েছে যাদের, সেই অনুবাদকরা জানেন যে আমি ফরাসি ভাষা শেখার সময় আমি ওইভাবে শিখিনি যে একটা ভাষা শিখলাম, ফ্রেঞ্চ জানে। আমি বলতে পারি, প্রথমত কথা বলার সময় আমি কোনো গর্ব করছি না, টেলিফোনে শুনলে বা কোনো কথা শুনলে কারোর পক্ষে, কোনো ফরাসির পক্ষে বোঝা সম্ভব নয়, ফরাসি নয়। এটা বহু বারবার হয়েছে, এয়ারপোর্টেও হয়েছে। পুলিশ বলছে কত 40 বছর ছিলেন তো এখানে, আমি বললাম না, 4 দিন ছিলাম। ভালোবাসা, ওই আত্মাকে কোচা, একটু আগে যেটা বললাম, রবীন্দ্রনাথ বলছেন কি গুরুত্বপূর্ণ কথা, উনি বলছেন নিগূঢ় মধুকোষের মধ্যে প্রবেশ করতে হবে। রবীন্দ্রনাথ ছাড়া এই শব্দ কি ব্যবহার করবে? নিগূঢ় মধুকোষের মধ্যে। উনি বলছেন পৃথিবীর সঙ্গে যোগ যে সাহিত্যের আসল কথা, বুদ্ধির যোগ, প্রয়োজনের যোগ, আনন্দের যোগ। এই তৃতীয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আনন্দিত না হই তাহলে কি করে পুনর্নির্মাণ করব আমি? কিন্তু সংস্কৃতিকে বোঝা তো সহজ কথা নয়। ইটস এ টাইট রোপ ওয়াকিং। 3টে বাক্য ঠিক হলো, চতুর্থ বাক্য খারাপ হলো না, এরম নয় যে অনুবাদ। আমাদের এখানে সবাই বলে অনুবাদটা কি ভালো, বোঝা যায় না যে মূল। এটা আমাদের দেশের এবং সারা পৃথিবীতেই, এটা আমি পড়ছিলাম লরেন্স ভেনুটির বিখ্যাত বই দ্য ইনভিজিবিলিটি অফ দ্য ট্রান্সলেটর, যে আমরা সবাই বলি সব জায়গায় যে এত ভালো যে অনুবাদ বলে মনে হয় না। হ্যাঁ, এটা খুব দুঃখের কথা। অনুবাদ বলে আমি ইতালিয়ান রিসাত্তো খাবো আর তাকে খেতে খেতে মনে হবে যে ছ্যাঁচড়া খাচ্ছি, এটা তো ঠিক নয়। তাকে তার বিদেশিত্বটাকে রাখতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, হাঙ্গেরিয়ান গুলাসের মধ্যে খেতে হবে। হ্যাঁ, আমি অর্থাৎ তার চরিত্র হনন করতে পারবো না। চরিত্র হনন চতুর্দিকে হচ্ছে, কিন্তু মূল টেক্সটের চরিত্র হনন করার অধিকার আমাদের নেই। অনেকবার হয়েছে। আপনারা অনেকেই একটু দুঃখিত হবেন, বুদ্ধদেব বসু যে বদলেয়ার অনুবাদ করে বাংলা সাহিত্যের রূপরেখা বদলে দেন, পরে যখন আমি পড়ি বদলেয়ার, আমি স্তম্ভিত হয়ে যাই। কোনো সম্পর্ক নেই। যে অপূর্ব সৌন্দর্য, যে গীতিধর্মিতা, যে স্বচ্ছ কাঁচের মতো বদলেয়ারের ভাষা, স্বচ্ছ কাঁচের মতো প্রবাহিত হচ্ছে, যেন একটা মনে হচ্ছে যে একটা জলপ্রপাত, তার সঙ্গীতময়তা নিয়ে বুদ্ধদেব বসুর সেই হে আমার উজ্জ্বল উদ্ধার, এটা মনে হচ্ছে যে সুধীন্দ্রনাথ দত্তের বাক্য হতে পারে, কিন্তু বদলেয়ারের নয়। কেন? বিকজ ওকে বুদ্ধদেবকে সম্মান করেন না, ভালোবাসেন এমন বাঙালি নেই। ওরকম গদ্য কেউ লিখতে পারবে না। ওর অনুবাদ, কালিদাসের অনুবাদ আমার খুব ভালো লাগে। আমার তখন ইকোর কথা মনে পড়ে, উম্বের্তো একোর কথা, যে এই ভাষায় কালিদাস লেখেননি, কিন্তু কালিদাস এটাই বলতে চেয়েছিলেন। একোর এই কথাটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, অনুবাদ করতে গিয়ে ইউ আর অলসো সিচুয়েটিং দ্য সেলফ। আমি কোথায় দাঁড়াবো? নেগোশিয়েটিং কালচার্স সহজ কথা নয়, গভীর গভীর এক অভিজ্ঞান। এবং দান্তে ডিভাইন কমেডি সম্পর্কে বলেছেন যে একটা 4-sided রিডিং আছে, ইটস লাইক দ্য হোলি স্ক্রিপচার্স। কোনো কিছুকেই নানা দিক থেকে দেখা যায়, শুধু নান্দনিক দিক থেকে দেখা যায়, বাস্তবিক দিক থেকে দেখা যায়, পরাবাস্তবিক দিক থেকে দেখা যায়, প্রতীকী দিক থেকে দেখা যায়। তো এইটা খুব দরকার, এটা সহজ কাজ নয়। আমরা একটা কথা সবসময় বলি, কসমোপলিটান। কথাটা এসে গ্রিক শব্দ কসমোপলিতেস, কসমস মানে পৃথিবী, আর পলিতেস মানে নাগরিক, অর্থাৎ বিশ্বের নাগরিক। আমরা কজন বিশ্বের নাগরিক? চারপাশে বিশ্ব বাংলা বলা হয়েছে। কজন বিশ্ব বাঙালিকে আপনি চেনেন? বিশ্ব বাংলা, আমি এটা লেখা লিখেছিলাম আনন্দবাজারে। বিশ্ব বাংলা হওয়া কি অত সোজা? আমি মনে আছে দেনি দিদিয়াকো বিশ্ববিদ্যালয় থেকে
বেরোচ্ছি প্যারিসে, বেরিয়ে প্রথম রাস্তাটার নাম হচ্ছে রু টোমাস মান সরণি। এই হচ্ছে বিশ্ব মানুষ, বিশ্ব ফরাসি। যে পার্কটা ক্রস করব সেটা 16 শতকের একজন পোলিশ বিজ্ঞানীর নামে। দিস ইজ ফ্রান্স। টোমাস মান সরণি। প্রত্যেকটা একটা মেট্রো স্টেশনের নাম সুন্দর নামও আছে, যেমন জুঁই ফুল। আমরা কল্পনা করতে পারবো একটা স্টেশনের নাম জুঁই ফুল। দিস ইজ ফ্রান্স। আমি ছোট, সব দেশই খুব বড়। আমি যে দেশের কাছে নত হয়েছি সে দেশের ক্ষেত্রে আমি দেখেছি এরকম। কিন্তু পৃথিবীর সমস্ত একটা লোক স্টেশনের নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। হ্যাঁ, আমি লিখেছিলাম লেখাটায়, কেন একটা মেট্রো স্টেশনের নাম বিষ্ণুদে হবে না? বিষ্ণুদে কি সুন্দর। কেন একটা উদ্যানের নাম হবে না জীবনানন্দ উদ্যান? কেন একটা রাস্তার নাম হবে না, ছোট রাস্তার নাম তরুদত্ত বিথি? তার ফল হলো এখন তো চতুর্দিকে দেখছেন একটা স্টেশনের নাম বরুণ সেনগুপ্ত। আমাকে একজন বললো, আমার এক দাদা বললো, দেখিস কালকে থেকে এগুলো হবে, তুই এরকম কড়া করে লিখেছিস। তো আমরা দেখলাম। আচ্ছা, তারপরে চেতনার দ্বারা চেতনাকে পাওয়া কি সোজা কথা? সহজ নয়। আরেকটা জিনিস আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে দেশে দেশে মোর ঘর আছে। আমরা গ্লোবালাইজ পৃথিবীতে বাস করছি। কজন আমরা গ্লোবালাইজড? আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক দেশে রোজই যান, তিনি কি গ্লোবালাইজড? গ্লোবালাইজড মানে হচ্ছে বিশ্ব চেতনা। যখন এরোপ্লেন ছিল না, যখন জাহাজে করে বিপদসংকুল আবহাওয়ার মধ্যে যেতে হতো, 34টা দেশে উনি গেছেন। অস্ট্রেলিয়া এবং আফ্রিকা ছাড়া সমস্ত জায়গায় গেছেন, কোনো দেশ বাকি নেই। একদিন রোমারোলা বলছেন কালিদাস নাগকে, 26 সালের 6 জুলাই লিখছেন, এইরকম শরীর খারাপ, ওর হার্ট ভালো নয়, কি করে উনি চললেন, আবার 11টা দেশে যাবেন। এখন শুনলে অবাক হবেন, 1926 সালে উনি কটা দেশে গিয়েছিলেন? 12টি দেশে। 12টি দেশে গিয়েছিলেন। আমরা পারবো একটা বছরে 12টি দেশে, পুরো ইউরোপের প্রতিটা দেশে, কোনো দেশ বাকি নেই, হাঙ্গেরি থেকে সুইডেন। এবং তারপরের বছর পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, কিছু বাকি নেই। জাপানে বারবার যাচ্ছেন। আমেরিকা কেন যাচ্ছেন? বেড়ানোর জন্য নয়, নিজেকে প্রদীপ্ত করার জন্য। খুব গুরুত্বপূর্ণ। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, রবীন্দ্রনাথ পারছেন। আমি বলছি অনুবাদক সেইটাই করছেন। ইট ইজ হিজ জব, দ্য ট্রু ট্রান্সলেটর হু ইজ ট্রু টু হিজ ভোকেশন, যিনি জীবনপুরের পথিক। নিখিলেশের কথা, একটা গান আছে না, আমি জীবনপুরের পথিক রে ভাই, এটা আসলে রবীন্দ্রনাথের কথা, কপিরাইট রবীন্দ্রনাথ। গানের গায়কের পলাতকের ছবির চলচ্চিত্রে নয়। ওখানে নিখিলেশ বলছে আমি জীবনপুরের পথিক। জীবনপুরের পথিকের অনেক দায়িত্ব। আর একটা খুব কথা সুন্দর রবীন্দ্রনাথ বলেছেন না, আমার অত ভালো লাগলো, বুদ্ধির যোগ অনুবাদকের, প্রয়োজনের যোগ আনন্দের যোগ। আনন্দ যদি না থাকে তাহলে কোনো কিছুতেই কিছু হবে না। বিদ্যাসাগর কি করছেন? একটু আগে বলছিলাম, বিদ্যাসাগরকে আমরা বলি, কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের কাছে গিয়ে দেখবেন চোখ থেকে আগুন বেরোচ্ছে। কি দেখছেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, এই শিক্ষা উনি তৈরি করেছেন। উনি সংস্কৃত কলেজ থেকে কালনা অবধি হেঁটে গেছেন একজন পণ্ডিতের খবর শুনেছেন বলে, তাকে ইন্টারভিউতে ডাকতে হবে বলে। সেই বিদ্যাসাগর শ্রীশিক্ষার প্রবর্তন করেন, আমাদের মানুষ করার চেষ্টা করেন। সেই বিদ্যাসাগর সে উপক্রমণিকা লিখছেন, ঋজুপাঠ লিখছেন, বর্ণপরিচয় লিখছেন, তার পাশে কি করছেন? অনুবাদ করছেন। মনে রাখতে হবে 19 শতক ইউরোপীয় রেনেসাঁসের মতো অনুবাদের শতাব্দী। শকুন্তলা অনুবাদ করছেন, কথামালা অনুবাদ করছেন, ইসপস ফেবলস, সীতার বনবাস অনুবাদ করছেন। শুধু বাল্মীকি নয়, উত্তর রামচরিত মিলিয়ে, ভবভূতির ভ্রান্তিবিলাস চেষ্টা করছেন, নিজে বলছেন। এটা শেক্সপিয়ারের উৎকৃষ্ট লেখা নয়, কিন্তু মাঝে মাঝে ইউ হ্যাভ টু কানেক্ট টু দ্য লার্জার পিপল, লার্জার অডিয়েন্স। বিদ্যাসাগরের বুদ্ধি উনি জানেন কিন্তু যে ভ্রান্তিবিলাস কিন্তু টেম্পেস্ট নয়, কিং লিয়ার নয়, হ্যামলেট নয়, ম্যাকবেথ নয়, কিন্তু উনি জানেন মাঝে মাঝে মানুষকে অন্যভাবে উদ্দীপ্ত করতে হয়, ভালোবাসাতে হয় শেক্সপিয়ারকে। আর সেই সময় কারা অনুবাদ করছেন আমরা কি জানি? কেন করলেন আমাদের উনি? আমরা অনেক কথা জানি না। ফ্রান্স ভট্টাচার্য প্যারিসে
একটি বই ফরাসিতে লিখেছেন, তাতে লিখছেন যে বিদ্যাসাগরের সমকক্ষ কোনো মানুষ সারা পৃথিবীতে নেই, ইউরোপে নেই। ভেবে দেখার মতো কথা। ফ্রান্স মতেরু, আপনারা জানেন, প্যারিজিয়ান মহিলা, লোকনাথ ভট্টাচার্যের স্ত্রী, উনি লিখেছেন একজনকেও চিনি না বিদ্যাসাগরের ধারে কাছে আসেন পাশ্চাত্যে। আমরা হীনমন্যতার জন্য এই কথাটা বলতে পারি না। বলছি এরকম পার্সোনালিটি হতে পারে কারুর? ধূমকেতু, এটা আগুন। সেই মানুষটা সম্পাদনা করছেন কি আমরা সবাই জানি, উনি সীতার বনস অনুবাদ করেছেন, বাংলা ভাষাকে তৈরি করেছেন। তিনি হিতোপদেশের অনুবাদ পড়ে উনি ভীষণ, শিবনাথ শাস্ত্রী বলেছেন না, উনি সাদা আর কালোতে পৃথিবীটাকে দেখতেন, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। তো উনি হিতোপদেশের অনুবাদ পড়ে বললেন অতি কদর্য, স্ট্রেট কাট, অতি কদর্য বলে উনি অনুবাদ করতে বসলেন। সব কি অতি কদর্য জিনিস। এবং আরেকটা আরো অনেক অনুবাদ পড়ে ওর মনে হয়েছিল পুয়েরাইল প্রোডাকশন, কি আবর্জনা। সুতরাং ধরলেন, আমরা ওগুলো জানি ওর এত কাজ, কিন্তু আমরা জানি ওর সম্পাদনা, রঘুবংশ, ফ্রান্স ভট্টাচার্য তার বইতে লিখেছেন কিরাতা ভারবীর কিরাতার্জুনিয়াম, মাঘের শিশুপাল বধ, কালিদাসের মেঘদূত, ভবভূতির উত্তররামচরিত, বাণভট্টের হর্ষচরিত নিয়ে কাজ করছেন বিদ্যাসাগর। আমরা সবাই তো জানি অনুবাদের কথা কত, আমরা কালীপ্রসন্ন সিংহের কথা কোথা দিয়ে শেষ করব, গোলকনাথ শর্মা, রামকৃষ্ণ তর্কচূড়, কিশোর তর্কচূড়ামণি, মৃত্যুঞ্জয় লঙ্কারের হিতোপদেশ, যেটা অতি কদর্য মনে হয়েছিল, চণ্ডীচরণ মুন্সী, পার্সি তুতিনামার অনুবাদ, তোতা ইতিহাস, রাজারামন পুরোটাই তো অনুবাদ। আর বঙ্কিম যখন অগুস্ত কোঁতের কথা বলছেন, আপনারা কি জানেন, অমলেন্দুদের কাছে আমি শুনেছি, আমাদের যেমন এখন রাজীব বলতে পারবে, কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টে গিয়েও বোঝা যাবে, মূল ভাষা কেউ জানতে চায়ও না। দেরিদার উপর একটুখানি পড়ে বলে দিলাম, মুখে নং মারিতং জগৎ, মূল ফরাসি জানার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, উইটগেনস্টাইন পড়ার জন্য জার্মান জানার কোনো প্রয়োজন নেই, চলে যাচ্ছে সবই। তো উনি বঙ্কিম অমলেন্দুদের কাছে শুনেছি আমি, মেডিকেল কলেজের উল্টো দিকে একটা সরু গলিতে আসতেন ফরাসি শেখার জন্যে, কোঁত পড়বেন মূল ফরাসিতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোঁত তাকে প্রসারিত করবে। অনুবাদে তো নানা ধরন হয়, প্রবন্ধেও যখন তার কথা লিখছেন সেটাও তো একটা অন্য ধরনের অনুবাদ, তার ভাবনার অনুবাদ, তার চেতনার অনুবাদ। উনি যখন রুসো দ্বারা প্রভাবিত হয়ে সাম্য লিখলেন, তখন ফরাসি জানার দরকার ছিল। জ্যোতিরিন্দ্রনাথ কি করেননি, একদিকে জ্যোতিরিন্দ্রনাথ অনুবাদ করছেন মলিয়ের লে বুর্জোয়া জেন্টিলহোম, কেন করছেন? খেলা নয়, খেলা নয়, অনুবাদ অনুবাদ খেলা নয়। এখন একটা হয়েছে অনুবাদ অনুবাদ খেলা। আমরা কি করছো? অনুবাদ করছি। বাহ, ভেরি গুড। কি ভাষা থেকে করছো? সুতরাং ভাষা জানা কি সহজ কথা? আমি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ধরে পড়ে আমার স্ত্রী, আমার বিয়ের আগের দিন আমি ফরাসি বই পড়ছি বলে আমার একজন আত্মীয় বলেন, তোমার কি পরীক্ষা আছে? তো 28-30টি ডিকশনারি নিয়ে বসে থাকি, বোঝার চেষ্টা করছি কোন রেজিস্টারে খেলা করছে। একজন অধ্যাপকের সঙ্গে যে ভাষায় কথা বলি সে ভাষায় একটা মাছওয়ালার সঙ্গে কথা বলবো না। আমি ঝুম্পা লাহিড়িকে বলছিলাম, আপনি ইটালিয়ান এ লেখেন এখন, নানা রেজিস্টারে তো একটা ভাষা খেলা করে, ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ, পপুলার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ এরুডিশন, স্ল্যাং, এগুলোকে মেলান কি করে? সহজ কথা নয়, বহু সাধনা লাগে। আমি ওখানেও ভ্যারেন্ডা ভাচ্ছে, বা দাঁড়ে গোবিন্দ পরে চলে গেছে, বা পেটে ছুঁচো ডন মারছে, ফরাসি বলতে পারি, কিন্তু তাও আমি মূল ফরাসিতে লিখতে সাহস পাই না। কারণ মনে হয় এমন কিছু আছে যা একজন মাতৃভাষীর পক্ষেই সম্ভব। কাজেই এটা একটা সাধনা। এই সাধনা বড় সুন্দর একটা সাধনা। এটা একটা যোগ সাধনার মতো, কারণ এটা তো যোগ সংযুক্ত করছি পৃথিবীর সঙ্গে। লক্ষ্য করবেন আমাদের তরু দত্ত, 21 বছরের মেয়ে, মারা গেল টিউবারকুলোসিসে। সে কি অনুবাদ করছে? A sheaf gleaned from French fields. ভিক্টর হুগো বক্তৃতা দিচ্ছে ফরাসি পার্লামেন্টে, আর তরু দত্ত ছোট্ট মেয়ে যে
জলের ধারে দাঁড়াতে যেতে সাহস পায় না, মাছ ওকে খেয়ে নেবে। ছোট মেয়ে তো। টিয়া পাখিটাকে, ক্যানারি পাখিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ ওকে মশা কামড়াবে মানিকতলা স্ট্রিটে। সরল শিশুর মতো সে কিন্তু লেখার সময় অন্য মানুষ। তার ফরাসি চিঠি, ম্যাডাম মার্তিনকে লেখা একটি চিঠি পড়ে মনে হবে না মাতৃভাষা নয়। ইংরেজিতে প্রথম উপন্যাস আপনারা জানেন তরু দত্তের লেখা, ফরাসিতে প্রথম উপন্যাস এই উপমহাদেশে তরু দত্তের লেখা, Le journal de Mademoiselle Darvers, ওর অনুবাদ, Mademoiselle Darvers-এর জার্নাল। সেই তরু অনুবাদ করছে কেন? কারণ অনুবাদ একটা ভাষাকে, একটা চেতনাকে নির্মাণ করে। শঙ্খ ঘোষের কথা যদি মনে রাখি, নির্মাণ আর সৃষ্টি, বলবো সৃষ্টি করে। রবীন্দ্রনাথের কথা, স্তূপ উঁচা করিতেছি, নির্মাণ করিতেছি না। কাজে আজকে যে স্থিতাবস্থা, সত্যিকারের একটা ভাষা অলোক রঞ্জনের মতো করে, অরুণ মিত্রের মতো করে একটা ভাষার পাঁজরের মধ্যে ঢুকে যাওয়া, তার অবচেতনায় ঢুকে যাওয়া, তার ঘুম এবং স্বপ্নকে আলোড়িত করা, সেটা জানার জন্য যে সাধনা। এখন আলিয়ান্স ফ্রান্সে এখন ফরাসি শিখতে আসে, 3 মাস পরে বলে ফ্রান্সে যাব। তুই ভাষাটা জান? আমি তো 21 বছর বয়সে শুরু করেছি, এখন কত বছর হলো জানি না, 30-40 বছরে কিছু শিখতে পারিনি। একটু আগে বললাম দান্তের অনুবাদ, কি সুন্দর কথাটা আমার লেগেছে, অ্যান ইনফিনিট রিডিং, অনুবাদ করার জন্য। আচ্ছা, আমি এবং অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সবাই বারবার বলেছে। বেশি দূর গেলে, কোনো কিছু বেশি দূর গেলে, প্রেমে পড়লেই প্রথম দিন যদি বেশি দূর এগিয়ে যায় কি হতে পারে ভাবুন, কোল্যাপস। তো অনুবাদে যদি বেশি দূর এগিয়ে যায়, অভিজিৎ বাবু জানেন কোল্যাপস, এটা কোল্যাপস, সব ভেঙে পড়ে যাবে। সাবধান, ইটস লাইক টাইট রোপ ওয়াকিং, দড়ির উপর দিয়ে হাঁটা, টান দড়ির খেলা। 4টে বাক্য ঠিক হলো, 5ম বাক্য পড়ে গেলাম। প্রত্যেকটা শব্দ ভাববার মতো। একটা সাধারণ শব্দ এত কম আমাদের, ধরা যাক মিনতি কথাটা, আমি তোমাকে মিনতি করছি, এটা কি আই প্রে, আই রিকোয়েস্ট ইউ দিয়ে হয়? হয় না। মিনতি কথার মধ্যে একটা কোমলতা আছে, একটা আরতি আছে, আসে, সম্ভব। একটা খুব সুন্দর কথা আমাকে একজন বলেছিলেন, একটা প্রশ্নচিহ্নের অনুবাদ কি একটা প্রশ্নচিহ্ন? এক ভাষায় যেটা প্রশ্নচিহ্ন, একটা ভাষায় সেটা প্রশ্নচিহ্ন নাও হতে পারে। ভেবে দেখার মতো। হ্যাঁ, যেমন ধরা যাক, উইল ইউ নট স্টে, যদি বাংলায় করি, আমি এরকমভাবে অনুবাদ করি, দোহাই তোমার যেও না। প্রশ্নবোধক বাক্য ব্যবহার করলাম না। কাজেই এটা একটা পুনর্নির্মাণ, চেতনায় নতুন করে রূপ দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। না হলে ওই যেমন বিদ্যাসাগর বলেছেন, অতি কদর্য। বিদ্যাসাগর খুব কড়া মানুষ। এদিকে কিভাবে এরা রেনেসাঁসের সময় মেলাতেন, একবার দেখুন। বুদ্ধদেব বসু একটা বিরাট উদাহরণ, রিলকে অনুবাদ করছেন। ওর ক্ষেত্রে একটা সমস্যা আমার হয়, মূল ভাষাটা না জেনে। এটা এখন আর চলে না, এটা সত্যি কথা। সুলগ্ন একটা উদাহরণ, সেটা হচ্ছে যে, বা আমাদের অভিজিৎ বাবু, সেটা হচ্ছে যে, বা শ্যামল বাবু, সেটা হচ্ছে মূল ভাষা না জেনে এখন আর অনুবাদ চলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে আর চলে না, ঢুকতেই দেবে না। গ্যালিমারে গিয়ে যদি বলি আমি অনুবাদ করেছি, নেরুদা প্রথমেই জিজ্ঞেস করবে তুমি স্প্যানিশ কতটা জানো, একদম নখো দর্পণে, না হলে হয় না। এই দুটো ভাষা জানা লোকের সংখ্যা কমে যাচ্ছে, সেই সাধনাটা কমে যাচ্ছে। আমি খুব ভয় পাইয়ে দিচ্ছি সবাইকে, কিন্তু এটা খুব শক্তি, সহজ কাজ নয়। এবং অনুবাদক বারবার জানে তার ভুলগুলো হচ্ছে, ভুল হচ্ছে। একটু আগে বললাম আমি আমার লেখাই আবার নতুন করে হয়তো লিখতাম, কারণ এই কথাটা আমার এত ভালো লেগেছে। সেটা হচ্ছে an infinite reading. Translator does an infinite reading, এক অনন্ত পাঠ চলছে। হয়তো শেষ হয়ে গেছে সুলগ্নার কাজ, কিন্তু অনুবাদটা চলছে, মনে মনে ভাবছে এটা এরকম হতে পারতো, হয়তো সুরে সুর মিলত। একটা ছোট উদাহরণ দিচ্ছি, একটা কবিতা আছে বিখ্যাত, পল ভার্লেনের একটা কবিতা আছে, পল ভার্লেনের বিশ্ববিখ্যাত কবিতা, Les sanglots longs des violons de l'automne, les sanglots longs des violons de l'automne blessent mon cœur d'une langueur monotone.
আমি চেষ্টা করছি তিনটি অনুবাদ দেখাতে তিনজন লোকের। এক্ষুনি একটু দেখবেন, একটু ধৈর্য ধরুন, 2 মিনিট, আমি পেয়ে যাবো এখানে কোথাও। সেটা হচ্ছে যে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। Les sanglots longs des violons de l'automne blessent mon cœur d'une langueur monotone. সঙ্গীতের মতো না, d'une langueur monotone. Monotonous languor, the violin of autumn. হেমন্তের বেহালা। অনুবাদ করছেন সত্যেন দত্ত। ধ্বনিছে বেহালায় শিশিরের, উদাস করি প্রাণ, যেন গো অবসান নাহিয়ের। অনুবাদ করছেন শরৎ কুমার মুখোপাধ্যায়। বিষাদ সুর গায় কে যেন বিহালায়, সে কি শুনেই বুঝতে পারলাম কিছু হয়নি। সে কি হেমন্ত, মানে হয় না, সে হেমন্ত না, তুমিও না, শরৎকালও না। কিন্তু এখন অরুণ মিত্র করছেন, যার ফরাসি জ্ঞান আমি বলবো আপনারা কত কল্পনাও করতে পারেন না। আপনারা ভাবছেন যে অরুণ মিত্র সবাই ফরাসি জানেন, ফরাসি জানেন। অরুণ মিত্র প্রত্যেকটা শব্দের নতুনতম রূপ জানতেন। হাতে ও সবসময় রোগা মানুষ, বিরাট পৃথিবী ডিকশনারি নিয়ে ঘুরতেন, বলে জানো চিন্ময়, নতুন একটা শব্দ এসছে ফরাসিতে। মানে ওর জ্ঞান আমি কল্পনা করতে পারি না। তো সেই রকম মানুষ লিখছেন, হেমন্তের বেহালায় দীর্ঘ কান্না গুমরায়, এবং আমার হৃদয় কেবলই হানে, ক্লান্তি অবিচ্ছিন্ন টানে, ক্লান্তির বিস্তার। অনেক জ্ঞান, ভাষাটা জানেন, কিন্তু ভালো লাগছে সত্যেন দত্ত। কেন? ছন্দের জাদুকর। দ্য টোন অফ দ্য অরিজিনাল। প্রফেসর লাল বলতেন আমাদের, দ্য টোন অফ দ্য অরিজিনাল। সুরটাকে ধরতে পেরেছেন, কেন সুরের লোক তো। কাজেই ওর লাইনটা ছিল, ধ্বনিছে বেহালায় শিশিরের, উদাস করি প্রাণ, যেন গো অবসান নাহিয়ের। কাজেই অনুবাদের জন্য সবসময় যে বিরাট পণ্ডিত হতে হবে তা নয়, সুরটাকে, দ্য ইয়ার্স, il faut des oreilles, কান। ফাদার দুতিয়েন যখন প্রথম বাংলা লিখতে শুরু করলেন কলকাতায় এসে, আপনারা সবাই জানেন, ফাদার দুতিয়েনকে দ্বিতীয়বার কিন্তু আমি আবিষ্কার করি। কথাটা কাউকে কখনো বলিনি, মানে বাইরে বলিনি, সকলে জানে। সেটা হচ্ছে যে 30 বছর তোকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এত ভালো বাংলা তো লিখতে পারে না, নিশ্চয়ই অন্য কেউ লেখে। বাঙালিদের যে নিচতা আছে আপনারা জানেন, সবাই বলতো যে উনি তো লিখতে পারেন না এরকম বাংলা, কেউ লিখে দেয়, হয়তো সৈয়দ মুস্তফা আলী লিখে দেয়। তো তখন 77 সালে উনি সব ফেলে রেখে চলে যান। উনি আরেকটা কথা বলেছিলেন, সেজন্য সবাই খুব রেগে যায়। কথাটা হচ্ছে, ফাদার দুতিয়েন, যে আপনারা জানেন 20 বছর বয়সে বেলজিয়ামের শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠতম, দেখতে অপূর্ব সেই মানুষ। আমি তো বেলজিয়ামের বাড়িতে গেছি, তো সেখানে ফাদার দুতিয়েন মাকে বললেন, মা আমি সন্ন্যাসী হব। এখন সন্ন্যাসী হয়ে জাহান্নামে যেতে হবে, সবচেয়ে খারাপ জায়গায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় কোথায়? একটা হচ্ছে কঙ্গো অথবা কলকাতা। হ্যাঁ, লর্ড ক্লাইভের ভাষায় দ্য মোস্ট উইকেড প্লেস ইন ইউনিভার্স, আর ডমিনিক লাপিরের ভাষায় দ্য গ্রেটেস্ট আরবান ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো সেখানে দ্য গ্রেটেস্ট আরবান ডিজাস্টারে উনি ঠিক করলেন আসবেন। 49 সালে এলেন। তারপরে একজনকে বললেন আমি বাংলা শিখতে চাই, একজন ফাদারকে, ফাদার বললেন 10 বছর কাজ করো, পড়াশোনা করো, তারপরে শিখবে কিভাবে একটা ভাষার অনুবাদ। উনি অনুবাদ করলেন ক্ষুদে রাজপুত্র, সাint-Exupéry। উনি আতপ চাল, সিদ্ধ চাল, কি যেন বলে, ভালো, আরো ভালো পায়েসের চাল, এগুলো রেখে মুখস্থ করতেন। ধনে, জিরে, কালো জিরে, মালসা, কলসি রেখে। এখনকার ছেলেমেয়েরা বলতে পারবে না মালসা, কলসি, হাঁড়ি এসবের তফাৎ। কনস্ট্যান্টলি মুখস্থ করতেন, মুখস্থ করতে সারাদিন কেটে যেত। তারপর ফাদার এর কাছে গিয়ে বললেন, বুদ্ধদেব বসুর কাছে কি করে ভালো বাংলা শিখবো। উনি বলেছিলেন, একটু আগে যেটা বললাম আমি সত্যেন দত্তের কথায়, আই এম নট ডাইগ্রেসিং এট অল, আই এম কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। সেটা হচ্ছে দ্য টোন অফ দ্য অরিজিনাল। বুদ্ধদেব বসু বললেন, কানকে বিশ্বাস করুন, ট্রাস্ট ইউর ইয়ার্স, ট্রাস্ট ইউর ইয়ার্স। অনুবাদ করার সময় অভিজিৎ বাবু জানেন, হি ট্রাস্টস হিজ ইয়ার্স। হচ্ছে সুরসঙ্গতি, হচ্ছে মেরু মৈত্রী, হচ্ছে যেটা
একজন অনুবাদকের এসো না, মেলাতে পারছেন, মেলাবেন তিনি মেলাবেন, হচ্ছে না, বারবার চেষ্টা চলছে। দিলীপদা যেমন বলেছেন যে অনুবাদককে দোষ দেওয়া অন্যায়, কারণ তিনি সবসময় ব্যর্থ, কিন্তু কি আনন্দ ওই মেলানোর চেষ্টায়। একদিন না একদিন মেলাবেন তিনি মেলাবেন, একদিন না একদিন স্তোত্রে ভরে উঠবে শিশির, একদিন। আর 5 মিনিট। আচ্ছা, তাহলে দেখলাম বিদ্যাসাগর কিভাবে অনুবাদ করে তৈরি করলেন এই ভাষা, কিরকম ভাষা অনুবাদ করে তৈরি করলেন। বিদ্যাসাগরের লালিত্য একবার ভাবার চেষ্টা বললেন। প্রিয়ংবদা বলিলেন, সখী তুমি সমীপবর্তিনী হওয়াতে যেন মহাকার তরু অতি মুক্তলতার সমাদর হইল। শকুন্তলা শুনিয়া ঈশ্বর হাস্য করিয়া বললেন, সখী এই জন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে। প্রিয়ংবদার পরিহাস শ্রবণে সাতিশয় পরিতোষপ্রাপ্ত হইয়া রাজা মনে মনে কহিতে লাগিলেন, প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, কেননা শকুন্তলার অধরে নবপল্লব শোভার সম্পূর্ণ আবির্ভাব, বাহুযুগল কোমল বিটপের বিচিত্র শোভায় বিভূষিত, আর নবযৌবন বিকশিত কুসুম রাশির ন্যায় সর্বাঙ্গ ব্যাপিয়া রহিয়াছে। আর ওই সেই প্রশ্রবণগিরির কথা তো আমরা সকলেই জানি। কিন্তু যেটা বলতে চাইছিলাম, এই আন্তর ভাষারূপ খোঁজা, টু ফাইন্ড আউট দ্য ইনার ল্যাঙ্গুয়েজ, টু ডিগ ডিপ টু ফাইন্ড আউট দ্য ইনার ল্যাঙ্গুয়েজ। আমি আমার নিজের অনুবাদ থেকে দু একটা একটু শোনানোর চেষ্টা ছিল, দেখানোর জন্য নয়, যে মূল ফরাসি শোনাচ্ছিলাম, তার সঙ্গে কয়েকটা ছোটো ছোটো উদাহরণ দিচ্ছি। লা রোচফুকো, তিনি 1660-62 সালে অনুবাদ করছেন, লিখছেন, আমি অনুবাদ করছি অনেক পরে, 90 সালে। সূর্য ও মৃত্যুর দিকে সরাসরি তাকিয়ে থাকা যায় না, সূর্যের দিকে সরাসরি তাকিয়ে থাকতে পারবেন না, মৃতদেহের দিকেও তাকিয়ে থাকতে পারবেন না। অদ্ভুত। আমার মনে হলো আমি যেন নিজেই সমৃদ্ধ হচ্ছি। এখানে একটা দেওয়া নেওয়া চলছে, ওর দেখা আর আমার দেখা, ওর দেখার দৃষ্টি শঙ্খ ঘোষের ভাষায়, অলডার সাক্সির ভাষায় দ্য আর্ট অফ সিইং, আর আমার আর্ট অফ সিইং মিলছে। নিজেকে যদি আমি না খুঁজে পাই তাহলে আমি অনুবাদ করব না। উনি কেন অনুবাদ করেন, আপনি কেন করেন, সেটা হচ্ছে শ্যামলবাবু কেন করেন, ইউ ফাইন্ড এ পার্ট অফ ইয়োর সেলফ ইন দ্য টেক্সট। সেই জন্যই করি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, করি না। আমি একটা অনুবাদ করেছিলাম, সবাই বলেছিল ভীষণ বিখ্যাত হয়েছে প্যারিস, তার নাম হচ্ছে বের্নার-মারি কোলটেস। বের্নার-মারি কোলটেস, তিনি এইডসে মারা যান 27-28 বছর বয়সে। তার একটা লেখা ছিল কার্পাস ক্ষেতের নির্জনতায়, আমি অনুবাদ করেছিলাম। আমার বাবা বলেছিল, এটা কী করেছিস? আমি কেন এটা অনুবাদ করেছি, বলে এই পড়তে 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 মাথা গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা অ্যাবস্ট্র্যাক্ট রচনা, যার মধ্যে ভেতরে আত্মাকে খুঁজে পাচ্ছি না, যার কথা রবীন্দ্রনাথ বলছেন। আত্মা খুঁজছি, ভেতরে গহনে ঢুকে প্রবেশ করছি, তার শিরা ধমনীর মধ্যে, রক্ত চলাচলের মধ্যে শুনছি শব্দ, সে আসছে, সে আসছে। লা রোচফুকোর আরও দু একটা অনুবাদ করছি, দেখাচ্ছি তখনকার আমলে, এখন আমি এভাবে করতামই না। দয়াশীলতাকে গুণ হিসেবে জাহির করা হয়, কিন্তু এর আসল কারণ হলো দাম্ভিকতা, কখনো বা আলস্য, অধিকাংশ ক্ষেত্রে ভয়, এবং প্রায় সর্বদাই তিনটি একসঙ্গে। আরেকটা খুব ভীষণ তির্যক, অন্যের দুঃখ সহ্য করার ক্ষমতা আমাদের আছে, নিজের নেই। দর্শনের কাছে অতীত ও ভবিষ্যৎ দুঃখ সহজেই পরাভূত হয়, কিন্তু বর্তমান দুঃখকে সে ঠেকাতে পারে না। স্বার্থান্বেষীরা সব ভাষায় কথা বলতে পারে, এটা কিন্তু একেবারে মূলানুগ। অরুণ মিত্রের কাছে আমি চেষ্টা করেছি শেখার, সহজ নয়, যে একই সঙ্গে মূলানুগ এবং সৃজনময় হয়ে ওঠার। স্বার্থান্বেষীরা সব ভাষায় কথা বলতে পারে, সব ধরনের লোকের ভূমিকা অভিনয় করতে পারে, এমনকি উদাসীন লোকের ভূমিকায়ও। আচ্ছা, আমাদের সবচেয়ে ভালো কাজগুলির জন্য আমরা কম লজ্জা পেতাম না,
যদি লোকে জানতে পারতো আসলে কি উদ্দেশ্যে আমরা সেগুলি করেছি। উদ্দেশ্য ভালো ছিল না। যতক্ষণ না দ্বিতীয় প্রেমিকের সাক্ষাৎ মিলছে ততক্ষণ পর্যন্ত প্রথম জনকে আগলে রাখাই রীতি। যার হৃদয়ে প্রেমে পরিপূর্ণ আর যার হৃদয়ে কোনো প্রেম নেই, তাদের দুজনকে খুশি করাই সমান শক্ত। এত সত্যি কথা বলেছেন যে আমি জ্যোতিভূষণ চাকিকে জিজ্ঞেস করলাম, স্যার এগুলো পড়ে আমরা এত হাসি কেন? বলে আমরা এক্সপোজড হয়ে যাচ্ছি। কারুর চরিত্রে হাস্যকর কিছু না পাওয়া গেলে কিন্তু একদম আছে, আমি আপন মনের মাধুরী মেশাইনি, মূল ফরাসি 17 শতক। কারুর চরিত্রে হাস্যকর কিছু না পাওয়া গেলে বুঝতে হবে ভালো করে খোঁজা হয়নি। একটি পরিচ্ছন্ন, আন্তরিক ও সৎ প্রচেষ্টা আত্মনিষ্ঠা না চালাকির ফল তা বিচার করা শক্ত। যেন একটা এক্সরে রঞ্জন রশ্মি, কিন্তু এটা নয়। আপনাদের ভালো লাগবে হয়তো অন্য রকমের একটা জিনিস। আমি একটু ফরাসিতে সামান্য সময় নেব, একটুখানি চেষ্টা করছি দু এক লাইন দেখার। Lucille Bouquelan était très belle, André Gide, শীর্ণ তরুণ, সাহিত্য একাডেমি প্রকাশিত হয়েছে। শান্তনুবাবু আছেন। Lucille Bouquelan était très belle. Un petit portrait d'elle que j'ai gardé me la montre telle qu'elle était alors, l'air si jeune qu'on l'eût prise pour sa sœur aînée de ses filles, assise de côté, dans cette pose qui lui était coutumière, la tête inclinée sur la main gauche, aux petits doigts mièvement repliés vers la lèvre. Une résille à grosses mailles retient la masse de ses chevaux crapulés à demi croulés sur la nuque, dont l'échancrure de corsage peint a un lâche collier de velours noir et médaillon de mosaïque italienne. La ceinture de velours noir aux larges nœuds flottants. Le chapeau de paille, souple à grand bord, qu'au dossier de la chaise elle a suspendu par la bride. Tout ajoute à son air enfantin. La main droite, tombante, tient un livre fermé. এরকম ধরনের একটা অনুবাদ, শীর্ণ তরুণ অরুণরঞ্জনের নামকরণ। এটা যুদ্ধ চলে, এটা যুদ্ধ। কি করে আমি প্রকাশ করব সেই দোতনাকে যা জিদ 1909 সালে ভেবেছিলেন? সেখানে আছে, একটু দেখাচ্ছি তার সৌন্দর্যকে। জিদ যে শুধু রবীন্দ্রনাথের অনুবাদক নন, নোবেল পুরস্কার জয়ী লেখক নন, তিনি শুধু গীতাঞ্জলি এবং ডাকঘরের অনুবাদক নন, তিনি শেক্সপিয়ারের অনুবাদক এবং আধুনিকতাবাদের, মডার্নিজমের একজন পুরোহিত, এবং সম্ভবত ফরাসি গদ্যের সর্বশ্রেষ্ঠ উদাহরণ, প্রুস্তকে বাদ দিলে। সেই লিখছেন, লুসিল বুকোলান ছিলেন দারুণ রূপসী। এখনও আমার কাছে তার একটা পোর্ট্রেট আছে, যাতে তাকে একদম সে আগেকার মতো দেখাচ্ছে। এত কম বয়সী যে প্রায় তার মেয়েদের দিদি বলে চালিয়ে দেওয়া যায়। ছবিতে তিনি একটু পাশ ফিরে বসে, লক্ষ্য করুন ফরাসি মেজাজ, সংস্কৃতি, ওয়ার্ক অফ আর্ট তারা। এখনও আমার কাছে এখানে ছবিতে তিনি একটু পাশ ফিরে বসে, যেমনটা প্রায় বসতেন, মাথাটা বাঁ হাতে ধরা, কোড়ে আঙুলটা বেশ একটু কৃত্রিমভাবে ঠোঁটের দিকে বাঁকানো, একটা বড় জাল দিয়ে বাঁধা তার কোঁকড়ানো চুল আদলতিয়ে নেমে এসেছে গলা পর্যন্ত। তার সেমিজের মুখের কাছে একটা ইতালীয় মোজাইকের লকেট কালো ভেলভেটের সুতো দিয়ে আলগা করে ঝোলানো, কোমরে কালো ভেলভেটের স্যাশ, সেটা চওড়া বো, তার বিশাল নরম স্ট্র হ্যাট যেটা চেয়ারের পিঠ থেকে ঝুলছে, সব কিছুই যেন তার ছেলে মানুষকে আরও বাড়িয়ে তুলেছে। তার ডান হাতটা আলগাভাবে ঝুলে পড়েছে, সেই হাতে একটা বন্ধ বই ধরা। কি অপূর্ব! তো দেখুন, আমাদের জীবনের সঙ্গে লুসিল বুকোলান সরাসরি কোনো যোগ ছিল না। আমরা মধ্যাহ্নভোজন সারার আগে তিনি নিচে নামতেন না, আর নেমেই সঙ্গে সঙ্গে সোফায় শুয়ে পড়তেন, আর সন্ধে পর্যন্ত সেখানেই গড়াতেন। আর যখন উঠতেন তখনও তাকে একই রকম বিমর্ষ দেখাতো। তিনি মাঝে মাঝে একটি রুমাল দিয়ে কাল্পনিক ঘাম মুছে নিতেন।
এটা একেবারে ফরাসি সংস্কৃতি। ওই চোখ, এটা ফরাসি চোখ। কেউ লিখতে পারবে না, কোনো জার্মান লিখতে পারবে না এটা। লক্ষ্য করুন, ফরাসিতে এরকমই আছে, এইরকম ক্লজ, এইরকম বাঁক, কার্ভেচার। তো এখানে রয়েছে। তারপর যখন উঠতেন তিনি তাকে একই রকম বিমর্ষ দেখাতো। তিনি মাঝে মাঝে একটি রুমাল দিয়ে কাল্পনিক ঘাম মুছে নিতেন, যদিও তার ত্বকে ছিল এক মসৃণ শুদ্ধতা। আমার কাছে রুমালটি ছিল মস্ত এক বিস্ময়। ছোট্ট আন্দ্রেজিদ, এত সূক্ষ্ম আর এত সুগন্ধময় যে মনে হতো তার ভাঁজে ভাঁজে বুঝি ফুলের নয় ফলের সুগন্ধ। কখনো তিনি কোমর থেকে বের করতেন, বুঝতে পারছেন, অনুবাদ করতে ভাবতে হয়েছে। সৃজনময়তা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো ক্লার্কের লেবার নয়। হ্যাঁ, কখনো তিনি কোমর থেকে বের করতেন আঙুলে চাপ দিয়ে খোলা যায় এমন একটি রূপোর চাকতিওয়ালা ছোট্ট আয়না, যেটা তার ঘড়ির চেনের সঙ্গে লাগানো অজস্র জিনিসের সঙ্গে ঝুলত। তিনি নিজের দিকে একবার তাকাতেন, তারপর ঠোঁট দিয়ে আঙুল স্পর্শ করে চোখের কোণগুলো ভিজিয়ে নিতেন। প্রায় সর্বদাই তার হাতে ধরা থাকতো একটি বই, যেটা আবার প্রায় সবসময় বন্ধই থাকতো। তার পাতার ফাঁকে গোছা থাকতো একটি কচ্ছপের খোলসের বুকমার্ক। দেখেছেন, একটা ওয়ার্ক অফ আর্ট তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি করছেন একটা স্কাল্পচার। কেউ এই কাছে এলে তিনি তার স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে মুখ তুলে তাকাতেন না। প্রায়ই তার উদাস বা ক্লান্ত হাত কিংবা সোফার পেছন বা কাপড়ের পাঁচ থেকে রুমাল পড়ে যেত মেঝে, অথবা তাঁর সেই বই কিংবা একটি ফুল বা সেই বুকমার্কার। একটা শিশুসুলভ স্মৃতির কথা আপনাদের বলি। একদিন বইটা কুড়িয়ে দিতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে দেখলাম সেটা একটা কবিতার বই। সেই গ্রীষ্মের একদিন অথবা তার পরের গ্রীষ্মে, কারণ দৃশ্যপটটা তো কখনো বদলায়নি, মাঝে মাঝে শুধু আমার স্মৃতিগুলো একটা আরেকটার ঘাড়ে চেপে সব ওলট পালট করে দেয়। আমি ড্রয়িং রুমে ঢুকছি, একটা বই হাতে, দেখি মামিমা। আমি তক্ষুনি বেরিয়ে যাব, মামি সাধারণত, যিনি আমাকে দেখতেই পেতেন না, পেছন থেকে ডাকলেন, পালিয়ে যাচ্ছ কেন জেরম? ভয় করছে? বুকের মধ্যে টিপ টিপ নিয়ে আমি তার কাছে গিয়েছি, মুখে জোর করা হাসি, হাত বাড়ানো। তিনি আমার হাতটাকে এক হাতে ধরে অন্য হাত দিয়ে আমার গালে আদর করলেন। তোমার মা তোমায় কি বিশ্রীভাবে সাজিয়েছেন সোনা। সেই সময় আমি পরতাম বিরাট কলারওয়ালা নাবিকের পোশাক। মামিমা তাতে বিলি কেটে দিচ্ছিলেন। নাবিক কলার আরও বড় করে পরতে হয়। বলতে বলতে তিনি পটাশ করে আমার জামার একটা বোতাম খুলে ফেললেন। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে। তারপর তার সেই ছোট্ট আয়নাটি বের করে আমার মুখটা তার মুখের কাছে টেনে নগ্ন বাহু দিয়ে আমার গলা জড়িয়ে ধরলেন। তার হাত নেমে যাচ্ছিল আমার খোলা জামার ভেতরে। তিনি হাসতে হাসতে জিজ্ঞেস করছিলেন আমার কাতুকুতু লাগছে কিনা। তার হাত নেমে যাচ্ছিল আরও। আমি এত সাংঘাতিক চমকে উঠেছিলাম যে মুহূর্তের মধ্যে জামাটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। আর লজ্জায় রক্তিম হয়ে ছুটে পালাতে গিয়ে শুনতে পেলাম তিনি বলছেন, দূর হাঁদা কোথাকার। ততক্ষণ আমি এক দৌড়ে একেবারে বাগানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। সবজি ক্ষেতের পুকুরে রুমাল ভিজিয়ে কপাল মুছেছি, রোগড়ে ধুয়ে ফেলেছি আমার গাল, গলা আর সমস্ত কিছু যা ওই নারী ছুঁয়ে দিয়েছে। আন্দ্রেজিদ। আমি চেষ্টা করেছি যে ফরাসি গদ্যে আন্দ্রেজিদের যে তুলি টান, তাকে যদি পুনর্জীবিত করা যায়, জীবিত করা যায়, নতুন করে প্রাণদান করা যায়। শেষে আছে, প্রেমে পড়েছে আলিসা জেরোমের। একটু শেষটা শুনুন, ডায়েরি, বিখ্যাত ডায়েরি। ঈর্ষাকাতর ঈশ্বর, তুমি আমায় নিঃস্ব করেছ। ঈর্ষাকাতর ঈশ্বর, তুমি আমায় নিঃস্ব করেছ। Regardez les lys des champs. Cette parole si simple m'a plongé ce matin dans une tristesse dont rien ne pouvait me distraire. Je suis sorti dans la campagne, et ces mots que, malgré moi, je répétais sans cesse emplissaient de larmes mon cœur et mes yeux. Je contemplais la vaste plaine vide où le laboureur penché sous la charrue peinait lys des champs. Mais Seigneur, où sont-ils? মাঠের লিলি ফুলগুলোর দিকে তাকাও। এই সরল কথাটা আজ সকালে আমায় বিষাদে ডুবিয়ে দিল, যার থেকে কিছুতেই বেরোতে পারলাম না। আর মাঠে নেমে গেলাম, আর ওই শব্দকটা যা আমি অনবরত আওড়ে চলেছিলাম, আমার হৃদয় আর চোখ দুটোকে জলে ভরিয়ে দিল। আমি চেয়ে দেখলাম এক বিশাল ধুধু মাঠ। আলিসা মারা যাচ্ছে। ধুধু মাঠ, প্রেমিক আলিসার প্রেমিক জেরোম, মানে আন্দ্রেজিদ, তখন পৌঁছয়নি, অনেক দূরে। লিখছে ডায়েরিতে, বিখ্যাত ডায়েরি,
জোনাল আলিসার জার্নাল লিখছে, আমি চেয়ে দেখলাম এক বিশাল ধুধু মাঠ, যেখানে চাষি হালের ওপর ঝুঁকে পড়ে চাষ করছে। মাঠের লিলি ফুলের, হায় ঈশ্বর, কোথায় সেই লিলি ফুল? হে ঈশ্বর, ওকে আমায় দাও, যাতে আমি তোমায় সমর্পণ করতে পারি আমার হৃদয়। হে ঈশ্বর, একবার অন্তত ওকে দেখতে দাও। হে ঈশ্বর, আমি হৃদয় সঁপে দেব তোমায়। আমায় দাও আমার হৃদয়, আমার হৃদয় যা আকাঙ্ক্ষা করে, আমার জীবনের যা কিছু বাকি, শুধু তোমাকেই তা দেব। হে ঈশ্বর, এই নিন্দনীয় প্রার্থনাকে ক্ষমা করো। কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই পারছি না তার নাম ঠোঁট থেকে মুছে ফেলতে, পারছি না আমার যন্ত্রণাকে ভুলতে। হে ঈশ্বর, তোমায় ডাকছি, আমায় ফেলে যেও না আমার যন্ত্রণার মধ্যে। শেষ অংশটা হচ্ছে, আজ সকালে একটা বমির দমক আমায় চুরমার করে ফেলেছে। আর তারপর কয়েক মুহূর্ত এত দুর্বল লাগলো যে আশা হলো বুঝি মরে যাচ্ছি। কিন্তু না, প্রথমে আমার সমগ্র সত্তাকে ঘিরে এক অপার শান্তি নেমে এলো, তারপর এক নিদারুণ যন্ত্রণা ভর করলো আমায়, আর শরীর সত্তা জুড়ে এক প্রচণ্ড কাঁপুনি, এক আকস্মিক নির্মোহ আলোক সম্পাতের মতো। মনে হলো এই প্রথম আমি দেখছি আমার ঘরের ভয়াবহ নগ্ন দেয়াল। আমি ভয় পেলাম, আর এখন নিজেকে বোঝানোর জন্য, শান্ত করার জন্যই লেখা লিখছি। হে প্রভু, আমি যেন বিশ্বাস হন্তা না হয়ে শেষ পর্যন্ত পৌঁছতে পারি। আবার আমি উঠতে পেরেছি, শিশুর মতো হাঁটু মুড়ে বসেছি। এখন আমি মরতে চাই তাড়াতাড়ি, নতুন করে ঠাহর করার আগে যে আমি একা। আন্দ্রজিৎ এখানেই শেষ হলো। এভাবে যদি ভাবি যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনুবাদকেরা পৌঁছতে, একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছি যে বারবার ভেঙে পড়ছে, কিন্তু চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি একদিন না একদিন আমরা মেলাতে পারবো, একদিন না একদিন, একটু আগে যেরকম বললাম, স্তোত্রে ভরে উঠবে শিশির। ধন্যবাদ। একটা ঘোরের মধ্যে আছি আমরা সবাই, বুঝতে পারছি যারা শুনলাম এতক্ষণ ধরে। আমি কিছু আর বলবো না, ওকে একটা ধন্যবাদ জ্ঞাপন চিঠিটা আমি শুধু পাঠ করছি। মান্যবরের সু অধ্যাপক চিন্ময় ঘোষ, আপনার রচিত সাহিত্য এবং বক্তৃতা সততই আমাদের মনে বাংলা ভাষা মুগ্ধতার শৃঙ্গারোহণ অনুভূতি সঞ্চার করে। অনুবাদ আপনার কাছে তীর্থযাত্রা, এবং আজকের দিনের এই বিরল বাঙালি প্রজ্ঞা, যার শিকড় ছড়ানো বাঙালিয়ানায় কিন্তু ডালপালা বিস্তারিত আন্তর্জাতিকতায়। আপনার অনুবাদ শুধুমাত্র ভাষান্তর নয়, আপনি ফরাসি ঐতিহ্যকে আত্মস্থ করে তাদের সাংস্কৃতিক অভিব্যক্তির প্রতি সৎ থেকে অনুবাদ সাহিত্যের চূড়ান্ত দাবিটি পূরণ করেছেন। আপনাকে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় স্মারক বক্তৃতাকারীর ভূমিকায় পেয়ে আমরা তাই দান্তে লরিয়েট শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে পারলাম। আমাদের আমন্ত্রণ স্বীকার করার জন্য এবং অসামান্য বক্তৃতার জন্য আপনি পরম ধন্যবাদ আর্হ।